সীমান্তবর্তী এলাকা এই মুহূর্তে ফুঁসছে। কেউ ক্ষোভে ফুঁসছেন, কেউ রাগে ফুঁসছেন, কেউ আবার যে পরিস্থিতি সীমান্তে তৈরি হচ্ছে সেই পরিস্থিতির জন্য উদ্বিগ্নও বটে। প্রত্যেক দিন তারা নিরাপত্তাহীনতায় শুধু ভুগছেন তা নয়, কারোর জমির ফসল, মাদক পাচার থেকে একাধিক নেশাদ্রব্য পাচার, সমস্ত কিছুতে বিজেপির মদত রয়েছে কিনা সে প্রশ্নও তুলতে বাধ্য হচ্ছেন তারা। তাই একদম শুরুতে যে ছবি, যে আপডেট আমরা পেয়েছি সেই আপডেট আপনাদেরকে জানিয়ে রাখবার চেষ্টা করব, কারণ ফের সীমান্তে উত্তেজনা। কোচবিহার যেখানে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা, এবং তারই পাশাপাশি যে বিষয়ের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করব, কারণ ইতিমধ্যেই আক্রান্ত বিএসএফ, উত্তেজনা সীমান্তে আক্রান্ত বিএসএফ, পাচারকারীদের হাতে আক্রান্ত বিএসএফ। অর্থাৎ আপনাদের মনে পড়বে ত্রিপুরার ছবি আমরা দেখিয়েছিলাম, সেখানেও রীতিমতো বিএসএফ এর উপরেই হামলা করেছিল পাচারকারীরা। ঠিক একইভাবে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান সে আহত হয়েছে। কোচবিহারের দিনহাটার শীতলদহ এলাকার ঘটনা। সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে তারা, বাধা দিলে বিএসএফ কে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়, তাতেই আহত সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান। কোচবিহারের দিনহাটার শীতলদহ এলাকার সেই ঘটনা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কেন বলছিলাম ত্রিপুরার কথা? কারণ যেখানে বিএসএফ জওয়ান আক্রান্ত হচ্ছে, আমার দেশের যারা নিরাপত্তা দিচ্ছে তারা আক্রান্ত হচ্ছে, সেখানে একটা ছবি নয়, কি নারায়ণগঞ্জ, কি সুখদেবপুর, কি ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত, উনকোটা জেলা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তিনটে ছবি দেখাচ্ছি আপনাদের। কোচবিহারের নারায়ণগঞ্জ আক্রান্ত বিএসএফ, সুখদেবপুর সীমান্তে উত্তেজনার ছবি আগেই আপনাদেরকে দেখিয়েছি, যেখানে দা হাসুয়া নিয়ে বাংলাদেশিরা ছুটে গিয়েছে, আক্রান্ত হয়েছে আমাদের বিএসএফ। শুধু তাই নয়, এই সুখদেবপুর যেখানে রীতিমতো বিজেপির প্ররোচনার অভিযোগ সামনে এসেছে, সেই সুখদেবপুরের ছবি, সীমান্ত, ওপার বাংলার সীমান্ত থেকে বাংলাদেশিদের দাপাদাপির ছবি। আর তারই পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত, যেখানে পাচারকারীকে আটকাতে বিএসএফ এর উপরে হামলা করলো পাচারকারীরা। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই যারা এতটা উদ্যত হয়ে উঠছেন, এই যারা এতটা ক্ষিপ্ত উদ্বিগ্ন হয়ে উঠছেন, নিজেদেরকে ধরে রাখতে পারছে না, বিএসএফ এর উপরে হামলা করছে, এরা কারা? শুধুই পাচারকারী, নাকি মোহাম্মদ ইউনুসের মদতপুষ্ট কেউ বা কারা, যারা প্রকারান্তে এই হামলা করছেন বা করার জন্য উস্কানি দিচ্ছেন, প্ররোচনা দিচ্ছেন? কিন্তু ইউনুস তো আপাতত পগার পা। অর্থাৎ একদিকে ট্রাম্প, তিনি শপথ নিয়েছেন, আর একদিকে ইউনুস, তিনি দেশ ছেড়েছেন। আপনাদের মনে থাকবে আমরাই দেখিয়েছিলাম, ফলাও করে বলেছিলাম যে ট্রাম্প আসবে আর ইউনুস গুটি গুটি পায়ে দেশ ছাড়ার ফন্দি আটবে। অনেকেই মনে করছেন নামটা সুইজারল্যান্ড হলেও লক্ষ্য ইউনুসের ফ্রান্সে পাড়ি দেওয়া। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন ইউনুস, অথচ তার সাধের বাংলাদেশ, যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় রয়েছে, যে বাংলাদেশের এই মুহূর্তে মাথা বলতে মোহাম্মদ ইউনুস, সেই মোহাম্মদ ইউনুস একদিকে যখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, তখন বাংলাদেশের ইকোনমিক সিচুয়েশন, তখন বাংলাদেশ অর্থনীতির ভারে ভারাক্রান্ত হয়ে ভরাডুবি ঘটছে। প্রশ্ন সেখানেও নয়, প্রশ্ন হচ্ছে ট্রাম্পের শপথ নিতেই দেশ ছাড়তে হলো মোহাম্মদ ইউনুসকে। কিন্তু কেন? শুধুই কি সুইজারল্যান্ড, নাকি পরোক্ষে ফ্রান্স চলে যাওয়ার কথা তার? এভাবে আদৌ তিনি দেশে ফিরে আসবেন তো? এই প্রশ্নগুলো যখন উঠছে, জিরো আওয়ারের একটা পোর্শন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় তার থেকে পর্যবেক্ষণ, কি আলোচনায় তিনি তুলে ধরেছেন, দেখাই আপনাদের। দেখুন, গতকালই এই জিরো আওয়ার থেকে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন। সেই খবরে শিলবহর ইতিমধ্যেই সারা বিশ্ব জেনে ফেলেছে, কম্পিত অনেকগুলো দেশ ইতিমধ্যে যারা মৌলবাদকে প্রশ্রয় দেয়। এই জিরো আওয়ার থেকে আমরা বলে দিয়েছিলাম যে মোহাম্মদ ইউনুস দেশ ছাড়তে চলেছেন, এবং যে ছবি আমরা দেখাতে চলেছি সিএনএ স্ক্রিনে, যে মোহাম্মদ ইউনুস তার ছোট কন্যা আগে থেকে দেশ ছেড়েছেন, এবং তিনিও দেশ ছেড়েছেন। তিনি যে সুইজারল্যান্ডগামী বিমানে উঠে বসেছেন, এবং
21 তারিখ সকাল সকাল তিনি তার ব্যাগ পত্তর নিয়ে ঢাকার তিনি যে যমুনা ভবন ছেড়ে দিয়েছেন এবং তিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে এবং সুইজারল্যান্ডকে সামনে রেখে তিনি আদতে যাবেন ফ্রান্সে। আমরা ছবিতে দেখিয়ে দেবো তিনি যখন প্লেনে উঠছেন, তিনি যখন বিমানে উঠছেন, সেই ছবি আমরা স্ক্রিনে দেখিয়ে দেব নির্দিষ্টভাবে। এবং যে তথ্য উঠে আসছে, যে বিষয়টা উঠে আসছে অভিক, তা হলো যে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘর গুছিয়েছেন ক্ষমতায় আসার আগেই। তিনি ঘর গুছানো, অর্থাৎ তার কাছে পরিষ্কার ভিশন ছিল তিনি কি করতে চলেছেন। প্রথম বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের বড় ছক্কাটা ছিল এই মধ্য এশিয়া, অর্থাৎ মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ খেলাটাকে একটু থামিয়ে দেওয়া। এবং প্রথমেই তিনি তার ক্ষমতায় না এসেই, শপথ না নিয়েই তিনি তার প্রতিনিধিকে দোহায় পাঠিয়ে দিয়েছিলেন এবং ইসরায়েলকে সরাসরি বার্তা দিয়েছিলেন যে আর কোনো আক্রমণ চলবে না, তোমাদেরকে এবার শান্তির পথে আসতে হবে। এবং একই সঙ্গে তিনি হামাসকেও সেই তথ্য পাঠিয়েছিলেন। ফলাফলে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় শুরু। এরপর তিনি পরিষ্কারভাবে বলেছেন যে চীনের যে ড্রাগনের নিঃশ্বাস সারা বিশ্বে ছড়াচ্ছে, এ বিষয়ে ট্রাম্প সতর্কিত। সে কারণে তিনি তার যুদ্ধটা তার ক্ষমতায় আসার আগে থেকে শুরু করেছিলেন, ক্ষমতায় এসে শুরু করেছেন। কারণ বাইডেনের যতগুলো নীতি ছিল সবগুলোকে তিনি বাতিল করেছেন, নির্দেশগুলোকে। এবং পাশাপাশি আমেরিকার মার্কেটে চীনের যত পণ্য আছে তার উপর অত্যন্ত হাই রেটে তিনি শুল্ক চাপিয়ে দিয়েছেন। এতে সি জিনপিংয়ের কার্যত থরহরি কম্প বলেই খবর আসছে এবং চীন কার্যত আমেরিকার বাজার থেকে অনেকটাই সরে আসছে। ফলে চীনকে হাতে না মেরে ট্রাম্প এবার ভাতে মারার চেষ্টা করছেন, এটাই আন্তর্জাতিক মহল মনে করছে। এবং একটা ছবি আমরা দেখানোর চেষ্টা করব যে যখন মোহাম্মদ ইউনুস অর্থাৎ বুঝে গেছেন যে তার বন্ধু বাইডেন অর্থাৎ জো বাইডেন সস্ত্রীক যখন তাদেরকে পিঠে হাত বুলিয়ে নির্দিষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়া করে, অর্থাৎ হোয়াইট হাউস থেকে একটু বাইরে নিয়ে এসে হেলিকপ্টার করে একদম টাটা বাই বাই করে দিচ্ছেন, সেই ছবি আমরা স্ক্রিনে দেখাবো। যে বাইডেন জামানা শেষ, ট্রাম্প জামানার সূচনা। ট্রাম্পের ভাষায় নিউ ডে, নতুন সকাল শুরু হচ্ছে। এবং ট্রাম্পের ভাষায় তা হলো ট্রাম্প এফেক্ট। সেই ট্রাম্প এফেক্টে আমরা দেখতে পাচ্ছি যে বাইডেনকে টাটা বাই বাই করা হচ্ছে এবং সস্ত্রীক তাদেরকে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া হচ্ছে যে অনেক হয়েছে, গত 4 বছর অনেক কিছু করেছেন, এবার আপনারা আসুন। সেই ছবি হোয়াইট হাউসের থেকে, অর্থাৎ নির্দিষ্টভাবে নতুন ট্রাম্প জামানার সূচনা হয়ে গেল। এবং একই সঙ্গে যে মুহূর্তে বাইডেনের বিদায় হোয়াইট হাউস থেকে, অন্যদিকে আমাদের কাছে ছবি কি আসছে, সিএনএর খবরের শিলমোহর কি হচ্ছে, যে আমরা বলেছিলাম মোহাম্মদ ইউনুস যখন বুঝবেন তার বন্ধু বাইডেনের বাই বাই হয়েছে, তিনিও কেটে পড়বেন। সেই ছবি আমরা দেখিয়ে দিচ্ছি যে মোহাম্মদ ইউনুস তিনি এয়ারক্রাফটে উঠে বসেছেন এবং তিনি ইউরোপীয় একাধিক দেশে এখন ভিক্ষা করবেন কোন দেশ থেকে একটু থাকার জায়গা দেয়। 5 মাস আগে তিনি যা করেছিলেন হাসিনার সঙ্গে, তার ক্ষেত্রেও একই ছবি উঠে আসছে এইবার। অর্থাৎ 21 তারিখ সকালের ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সিএনএন স্ক্রিনে। দেখুন, একদিকে এই মোহাম্মদ ইউনুস যিনি যুদ্ধের জিগের তুলেছেন, যুদ্ধ আবহ তৈরি হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এবার যা মনে করা হচ্ছে তা আদতেও ফলশ্রুতি হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আর তার জন্যই এই আলোচনা। পরিচয় করে দেওয়ার চেষ্টা করব আজকে আলোচনা যারা রয়েছে। স্টুডিও থেকে সরাসরি রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, আমি অনির্বাণ তাকে স্বাগত জানাবো আজকের আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র আলী হোসেন, আমি হোসেন সাহেবকেও স্বাগত জানাবো আজকের আলোচনায়। অধ্যাপক বুরশিব দাশগুপ্ত, বুরশিব বাবু রয়েছেন আমাদের সঙ্গে দূরবর্তী স্থান থেকে, আমি স্যারকে স্বাগত জানাবো আজকের আলোচনায়। এবং তারই পাশাপাশি স্বাগত জানাবো বাংলাদেশ থেকে রয়েছেন আমাদের আজকের অতিথি, বাংলাদেশ থেকে বিএনপি নেতা মনিরুল ইসলাম রবি, আমি মনিরুল সাহেবকেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আর এখান থেকেই আমি মনিরুল সাহেবের কাছে একদম শুরুর প্রশ্নটা রাখতে চাইবো, যেহেতু আলোচনায় বাংলাদেশ, যে দেশে আপনি বাস করছেন সেই দেশের পরিস্থিতি আপনার থেকে ভালো কেউ জানতে পারবে না, তাই জানতে চাইছি এই যে একদিকে সীমান্তে নানান ধরনের মদত, বিজেপির প্ররোচনা, পাচারকারীদের তাণ্ডব, আবার অন্যদিকে ট্রাম্প আসনে বসতে না বসতেই, মার্কিন মসনদে বসতে না বসতেই ইউনুসের এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের বাহানায় দেশ ছাড়াই গোটা পরিস্থিতিটা এই মুহূর্তে আপনার কাছে ঠিক কতটা গুরুত্ব রাখছে বা আপনি কিভাবে ব্যাখ্যা করতে চাইবেন মনিরুল সাহেব? ধন্যবাদ সিএন টিভিকে, আজকের সম্মানিত উপস্থাপিকা এবং আমার সাথে সহ আলোচক বিজ্ঞ বন্ধুগণ।
আমার দল বিএনপির পক্ষ এবং বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা, সালাম এবং আদাব গ্রহণ করবেন। সীমান্তের বিষয়ে বক্তব্যটা যেটা আপনি নিয়ে আসছেন, গত পরশুদিন আপনার সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিটা হলো চাপাই সীমান্তে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই উত্তেজনার যেন আর ঘটনা না ঘটে, এবং আপনাদের সেনাপ্রধান তিনি বাহিনীর সদস্যদেরকে বলেছে সর্বোচ্চ সংযম প্রদর্শন করার জন্য পরে। আমরা এটা স্বাগত জানাই এবং তার পরিপ্রেক্ষিতে এখন সীমান্ত শান্ত আছে। এই পর্যন্ত আমাদের দেশে যে রিপোর্ট, তাতে করে সীমান্তে কোনো গোলযোগ নাই। আপনারা দেখেছেন সীমান্তে এতদিন আমরা শুনতাম পাচারকারী, এখনো বললেন পাচারকারী। তো পাচারকারীদের বিরুদ্ধে এক হাতে তো দিদি তালি বাজে না। পাচার কিভাবে হয়? ওই পক্ষ থেকে 5টা গরু দিবে, এই পক্ষের পাচারকারীরা 5টা নিয়ে আসবে। এইটা তো পাচারের শব্দ, যদি আমার ভুল না হয়। এজ এ বাঙালি হিসাবে অর্থটা আমি এইভাবেই বুঝি। আপনার দেশের পাচারকারীকে আপনি আইনের আওতায় নিচ্ছেন না, আরেক দেশের পাচারকারী যদি আপনারা গরুটা আমার দেশে না পাঠান, আমার পাচারকারীরা তো গরু আনতে যাবে না। তা আপনাকে তো এই বুদ্ধিটা উদয় হওয়া উচিত। আমি মনে করি আপনার সরকার বর্ডার লাইনে যারা নাকি এই ফেন্সিডিল, মাদক এবং গরু চোরাচালানি করে, আপনার দেশেরগুলি আপনারা তাদেরকে রেড অ্যালার্টের মধ্যে নিয়ে আসবেন। আমরাও আশা করি, আমাদের সরকারকে আমরা অনুরোধ করব, আমাদের যারা নাকি এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। বেশ, মনিরুল সাহেব, আমি আপনার কাছে আসবো। আমি একটু অধ্যাপক স্যারের কাছে যাওয়ার চেষ্টা করব। স্যার, যে বিষয়টা একটু আগেই মনিরুল সাহেব বলছিলেন, অর্থাৎ পাচার অর্থে উনি যা বোঝেন বা সমান দোষী, সেক্ষেত্রে দু দেশের এবং সেক্ষেত্রে দু দেশের তরফ থেকেই তাদের পাচারকারীদের সংযত হওয়ার তিনি বার্তা দিচ্ছেন, বা সেক্ষেত্রে সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথা বলছেন। আপনি কি বলবেন স্যার? এই ব্যাপারে আমার একটা বক্তব্য আছে যে আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষ যদিও অনেকটাই পশ্চিমবঙ্গের সঙ্গেই যে বর্ডারটা প্রায় 5000 কিলোমিটার, এটাকে এই শুধু বিএসএফের কিছু লোকজন দিকে আমি অনেকবারই অনেক ক্ষেত্রেই আমি অনেকগুলো বর্ডারের চেকপোস্টেই গেছি, এইভাবে আটকানো যায় না। এবং এটা একটা আমার কাছে একটা অদ্ভুত মানে থাকে যে এই দুটি রাজ্য, দুটি যে দেশ, এরা যে এদের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই এটার মধ্যে আমি দেখেছি যে একটা গ্যাপ থেকে যায়। এই ব্যবসাটাকে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেন মনে হয় যে ইল্লিগাল ব্যবসাটাই বেশি যাতে হয় সেই রকম ব্যবস্থাই করে রাখা হয়। কেন এইগুলোকে ফর্মালাইজ করে পুরো জিনিসটাকে একটা লিগ্যাল ব্যবসার দিকে না নিয়ে যায়? এটা কিন্তু আমি বাংলাদেশ তৈরি হওয়ার আগে থেকেই আমি জিনিসটা জানি যে অনেক লোকই, অনেক ফ্যামিলি, অনেক ব্যবসায়ী শুধু এই ইল্লিগাল ব্যবসার উপরেই বেঁচে থাকে। এই জিনিসটা কখনোই লিগালাইজড হয়নি। এইটার আমার মনে হয় ভীষণভাবে এখন প্রয়োজন। এখন যখন একটা নাড়াচাড়া পড়েছে ভারত বাংলাদেশ রিলেশনশিপের মধ্যে, এই ব্যবসার ব্যাপারটাকে যেরকম অন্য দেশের সঙ্গেও ব্যবসার ব্যাপারটাকে একটা ফর্মালিটির মধ্যে দিয়ে যাওয়া উচিত, সেটা কিন্তু করা হয় না। এখন এর জন্য কে গরু পাচার করছে, কেউ কোনো জায়গায় নুন পাচার করছে, এমন হয়েছে আমি দেখেছি যে ত্রিপুরাতে, ফর এক্সাম্পল, ত্রিপুরাতে সেখানে প্রচুর ওষুধের দোকান আছে এবং তাদের সেই ওষুধের বেশিরভাগটাই তারা সেই ওষুধটা ওই অ্যাক্রস দ্য বর্ডার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং সেগুলো কোনো লিগ্যাল ব্যবসা নয়, এগুলো হচ্ছে কি একেবারেই চোরাচালানকারী। এইভাবেই কিন্তু ওই মানে ওই ওষুধের দোকানগুলো বেঁচে আছে বা ব্যবসা করে যাচ্ছে। কেন একটা ফর্মাল একটা এগ্রিমেন্ট হয় না ব্যবসা নিয়ে?
কেন এই ওপেন এই যে 5,000 কিলোমিটার রেখে দেওয়া হয়েছে এর অ্যাক্রস দ্য বর্ডার এই যাতায়াত করে, এইটাই আমার কাছে একটা আশ্চর্যজনক। এটা আমার কাছে একটা মানে আমি বলবো যে এটা একটা আমার ডিমান্ড যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যটা একটা ফর্মালাইজ করা দরকার আছে এবং সেটা এখনই করা দরকার আছে। মানে একদিকে স্বচ্ছতা এবং একদিকে লিগ্যালি যাতে সমস্ত কাজ সম্পন্ন করা যায় সেই দিকটায় নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলেই আপনি মনে করছেন স্যার। আমি অবশ্যই আপনার কাছে আসবো, তার আগে একবার মনিরুল সাহেবের কাছে আরো একবার যেতে চাইবো। মনিরুল সাহেব, এর সঙ্গে আরো একটা বিষয় আমি উল্লেখ করেছিলাম যে একদিকে ট্রাম্প শপথ নেওয়ার পর অর্থাৎ জো বাইডেন চলে যাওয়া এবং ট্রাম্পের আসা, এবং সেক্ষেত্রে বাংলাদেশে কিছু একটা নড়ে চড়ে যেতে পারে এমনটা আশঙ্কা করা হয়েছিল। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও সে কথা বিশ্লেষণ করছিলেন, এবং তারই পাশাপাশি ঠিক সেই মুহূর্তেই ইউনূসের দেশ ছেড়ে যাওয়া, কোথাও একটা কি কোনো অশনির সংকেত আপনারা পাচ্ছেন? এটা রাষ্ট্রীয় শপথ দিদি, আপনার যেভাবে বলছেন চিত্রায়িত করছেন সেটা কিন্তু ঠিক না। একটা রাষ্ট্রীয় শপথ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে উনি দিয়েছেন যোগদান করতে, সেখান থেকে যেখানে আছেন সেখানে গিয়েছেন, অন্য কোনো রাষ্ট্রে যান নাই। আর একটা কথা আপনাকে দিদি বলি, যে কথাটা আপনারা উচ্চারিত করছেন, এটা ভূপেন হাজারিকার একটা বিখ্যাত গান আছে যে তুমি যদি পশু হয়ে যায় তাহলে কি বন্ধুর তুমি লজ্জা পাবে না? যদি কালকে ইউনূস ঢাকায় অবতরণ করে তখন যে কথাটা আপনি এখন বললেন, আপনার টিভি যে প্রচার করলেন, আপনাদের কি লজ্জাবোধ হবে না? একটু সংযত হওয়া উচিত। আর যে কথা বলছেন আমেরিকার রাষ্ট্রদূত আমাদের দেশে যিনি আছেন, না আসলে মনিরুল সাহেব, আমরা আমাকে বলতে দেন, কথা বলছি, আপনাকেই বলতে না আমাকে বলতে দেন, আপনার কথাটাই আমি আপনার সওয়ালটাই আমি জবাব দিচ্ছি যে কালকে জ্যাকব রবসন আমাদের দেশে যিনি নাকি মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি কালকে আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে 1 ঘন্টা উনি সিরিজ বৈঠক করেছেন এবং সাংবাদিকদেরকে বলেছেন যে আমরা এই সরকারকে সহযোগিতা করব, নতুন সরকারের বার্তা আমরা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের চিফের কাছে আমি হস্তান্তর করেছি এবং শুভেচ্ছা বিনিময় করেছি। আর আপনার বক্তব্য হলো যে বাইডেন ক্ষমতায় আসার পরে ইউনূস পালিয়ে গেল কিনা। আজকে আপনি নিজের কথাটা যদি দিদি চিন্তা করতেন তাহলে আপনি এভাবে বলতেন, আপনার দেশের রাষ্ট্রপ্রধান মোদীকে বাইডেনের এই সিরিমনিতে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশ চীনের রাষ্ট্রপতিকে তারা দাওয়াত দিয়েছে। এটাও একটা লজ্জাজনক আমাদের ভারতবর্ষের জন্য। আরেকটা কথা এটার সাথে সংযোগ করতে চাই যে আজকে 16 লক্ষ ভারতীয়কে যে কালকে যে বিল সে পাশ করেছে, 10টা বিল পাশ করেছে, তার মধ্যে নাগরিকত্ব বিল সে পাশ করেছে। এটার হিসাব দেখলে দেখা যায় যে 16 লক্ষ ভারতীয়কে আমেরিকা ছেড়ে ভারতে চলে আসতো। এটা নিয়ে চিন্তা করেন, কূটনীতিক চিন্তা ভাবনা করেন, এই ফোরামে আপনারা কাজ করেন, বাংলাদেশ নিয়ে চিন্তা করে লাভ নেই। বাংলাদেশেরটা বাংলাদেশই ভালো বুঝবে। আপনার প্রশ্নের উত্তরটা অবশ্যই পেয়েছেন দিদি, ধন্যবাদ। বেশ, আমি এখান থেকে আলী হোসেন সাহেবের কাছেও আসবো, আমি স্যারের কাছেও আসবো, অনির্বাণদার কাছেও আসবো, কিন্তু আমার কথা হচ্ছে দেখুন, আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আর যাই হোক দেশে দেশে মানে নিজের দেশ ছেড়ে ঘুরে বেড়াতে, তাকে খুব একটা বাইরে বাইরে ঘুরে বেড়াতে হয়নি বলেই আমার মনে হয়েছে। বা সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মোহাম্মদ ইউনূসের পালিয়ে যাওয়া, মোহাম্মদ ইউনূসের দেশ ছেড়ে যাওয়ার প্রশ্নটা এই কারণেই উঠছে কারণ মোহাম্মদ ইউনূস হাতে গুনে কটা দিন বাংলাদেশে কাটিয়েছেন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার আগে, তাহলে হয়তো আপনাকেও কর গুনতে হবে বা কর ছাড়িয়ে যেতে পারে। আমার এ বিষয়ে সত্যিই কোনো মাথা ব্যথার কারণ নেই, কারণ আমার মাথা ব্যথার কারণ যে ওই বাংলাদেশ, ওপার বাংলা, যেখানে সংখ্যালঘু ভাই বোনেরা তারা আক্রান্ত হচ্ছে বলে খবর। আমার মাথা ব্যথার কারণ একটাই, আরো একটা কারণ ওপার বাংলা থেকে অর্থাৎ এই বাংলাদেশ থেকে যে বাংলাদেশ নিয়ে চিন্তা করতে মনিরুল সাহেবরা বারণ করেন প্রত্যেকবার প্রত্যেক দিন, সেই বাংলাদেশের এই মাথা ব্যথার কারণ কি ভারত? মানে এত ভারত বিদ্বেষী স্লোগান তাহলে কেন সেখানে? আপনারা যদি ভারতকে জোনচকিয়ারি করেন তাহলে ভারতকে এরকম ভাবে তোপ দাগার, ওরকম ভাবে তোপ দাগার, দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ুন তাড়াতাড়ি, এত কিছু বলবার তো কোনো প্রয়োজনীয়তা পড়ে না সাহেব, আমার মনে হয় না পড়ে। আমি আপনার কাছে আসবো, সেই স্লোগান শোনাবো। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গুলামি না আজাদি, গুলামি না আজাদি।
ঝলক মাত্র। কারণ বাংলাদেশও জানে তারা এই মুহূর্তে ভারতকে কি চোখে দেখছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে বাংলাদেশের কাছে ভারত এখন ঠিক কতটা শত্রু আর পাকিস্তান কতটা মিত্র। যদিও এটা নিয়ে আবার ভারতের নাক গলানোর খুব একটা ব্যাপার নেই বাপু, নিজেদেরটা নিজেরা বুঝে নাও। আর ওই চাচা আপন প্রাণ বাঁচা বলে বাংলাদেশের মানুষগুলোর এখন কি হাল সেটা নিয়ে ভাবতে বারণ করছেন মনিরুল সাহেব ঠিকই, কিন্তু আমি একটু আলী হোসেন সাহেবের কাছে আসবার চেষ্টা করবো। যে দাদা বললেন অর্থাৎ বিএসএফ এর তৎপরতার কথা বলুন বা এই ট্রাম্পের কোথাও একটা এই বার্ষিক সম্মেলনের নাম করে কেটে পড়ানো হয়তো, মানে এই বিষয়গুলো ঘটবে না তো? না ঘটলেও আমরা দেখতে পারি, কারণ ট্রাম্প যখনই পদাসীন হলেন তখনই একদিকে ইউনুস কোথাও একটা, এটা আমাদের পরিকল্পনা মাফিক, মানে পরিকল্পনাও নয় হয়তো ইউনুসের পরিকল্পনা, আমরা একটা ধারণা করেছিলাম মাত্র। আমরা চাই ইউনুস এই 4 দিন পর 24 তারিখের পর আবার নিজের দেশে সহাবস্থানে ফিরে আসুক, আমাদের সেখানে কোনো রকম কোনো আফসোস বা কোনো রকম কোনো মাথা ব্যথার কারণ নেই। মনিরুল সাহেব আসবো আপনার কাছে, শুনবো আপনার কথা। আলী হোসেন সাহেব, প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আমাদের ভারতের বক্তব্য বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে আমাদের ভারত সরকারের প্রতিনিধি বিদেশ সচিব বাংলাদেশে গিয়ে পরিষ্কার করে ভারতের স্ট্যান্ড জানিয়েছেন। আমরা বাংলাদেশ সরকারকে আমাদের বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছি সেই দেশের সংখ্যালঘু অর্থাৎ সেই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর যে অত্যাচারটা হচ্ছে সেটা বন্ধ করুন এবং অবশ্যই সেটা বন্ধ করতে হবে। প্রতিবেশী দেশ হিসাবে আমাদের একটা বক্তব্য রয়েছে যে সেই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, সেই দেশের সংখ্যালঘুদের সমস্ত ধর্মীয় স্বাধীনতা সব কিছু রক্ষা করার দায়িত্ব আমাদের একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে। কিন্তু বাংলাদেশের সরকার বা বাংলাদেশের সেখানকার নাগরিক, ইভেন মনিরুল বাবুরা রয়েছে, বিএনপি দল সবচেয়ে সেকেন্ড বৃহত্তম দল সেই দেশের, তারাও কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তা বিভিন্ন সময়ে তাদেরও রাজত্বকালে যখন খালেদা জিয়া সাহেবা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই দেশের, তারাও কিন্তু সংখ্যালঘুদের উপর নিরাপত্তা দিতে পারেনি। সেই কারণে ভারতের বক্তব্য আমরা পরিষ্কার করেছি যে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সেই দেশের সরকারকেই নিতে হবে। এটা আমাদের সঙ্গত দাবি এবং আমাদের বক্তব্য। কেন আমরা প্রতিবেশীর সঙ্গে আমরা ঝগড়াঝাঁটি চাই না, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার চাই, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রাখতে চাই। এটা বারবার আমাদের ভারতের স্ট্যান্ড আমরা জানিয়ে দিয়েছি। কিন্তু সাম্প্রতিককালে ইউনিস গভর্নমেন্ট আসার পর আমাদের সীমান্ত এলাকায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের, আপনি বললেন কুচবিহারের নারায়ণগঞ্জ, আমার কুচবিহারের দিনহাটার পাশেই অবস্থিত নারায়ণগঞ্জ, নয়ারহাট, এই সমস্ত চেকপোস্ট যেগুলো রয়েছে সীমান্ত এলাকায়, সেখানে অনেক জায়গায় কাঁটাতারের বেড়া না থাকার কারণে সেখানকার ওই বাংলাদেশের যারা পাচারকারী, যে শব্দটা আপনি বললেন, আমি পাচারকারীর সঙ্গে আরেকটা যুক্ত করে দিতে চাই, সেটা হচ্ছে সেই দেশের অনুপ্রবেশকারীরা তারা অবৈধভাবে এসে আমাদের বিএসএফের কাজে হস্তক্ষেপ করে এবং বিএসএফের উপর আক্রমণও করে। আপনারা জানেন অতর্কিতভাবে তারা আক্রমণ করে, এটা নিন্দা জানাই। এর আগে বহুবার মিটিং হয়েছে, ফ্ল্যাগ মিটিং হয়েছে, শান্তি বৈঠকও হয়েছে বিএসএফের সঙ্গে বিজেপির, কিন্তু তারা সেই নীতি মানেনি। এবং তাদের যে সেনাবাহিনীর প্রধান যারা সীমান্তরক্ষী হিসাবে পাহারা দেয়, তারা সাধারণ মানুষকে বলবে, ভাই আপনারা কেন আসছেন, আপনারা সরে যান, আমাদের সঙ্গে বিএসএফের বিষয় আছে, সীমান্তে ওরা পাহারা দেয় আমরা পাহারা দেই, কিন্তু বাংলাদেশ সেই কাজটা করেনি, উল্টো মদত দিচ্ছে। তাহলে আমি মনিরুল বাবুকে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের দল, আপনাদের দেশের যদি এই অবস্থা হয়, সাধারণ নাগরিককে যদি আপনারা সংযুক্ত না করতে পারেন, তাহলে সীমান্ত এলাকায় এই অশান্তিটা লেগে যাবে। আমরা চাই না সীমান্ত এলাকায় অশান্তি লাগুক। আপনারা দেখেছেন কি আমরা কখনো এই নারায়ণগঞ্জে বলুন, ত্রিপুরাতেই বলুন, আর আপনার মালদাতে, আপনার সুখদেবপুরের কথাই বলুন, আমাদের নাগরিকরা কিন্তু প্রথমে যায়নি বিএসএফকে সহযোগিতা করার জন্য, প্রথমে যায়নি, কিন্তু পরে যেতে বাধ্য হয়েছে। একপার্শ্বিক যখন সেখানকার পাচারকারীরা, অবৈধ লোকেরা, তারা যখন আমার বিএসএফের উপর আক্রমণ করা শুরু করেছে, বাধ্য হয়ে আমার সীমান্তরক্ষীর আশেপাশের গ্রামগুলোর মানুষ তারা প্রতিবাদটা জানিয়েছে। এই যে এক হাতে তালি বাজে না কথাটা, এটা সত্যি কথা। তাহলে সেই জায়গায় আমরা বলতে চাই, তাহলে আগামী দিনে কিন্তু এক হাতে তালি বাজবে না। আপনারা যে তালি বাজানোর চেষ্টা করছেন এক হাতে, এটা কিন্তু হবে না। বেশ, আমি মনিরুল সাহেবের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। মনিরুল সাহেব। জি, ধন্যবাদ আপনাকে। এখানে তো পাচারে নিয়ে সমস্যা হয়নি, এখানে সমস্যা হয়েছে আমাদের অংশে এসে আপনাদের নাগরিকরা আম গাছ কেটে নিয়ে গেছে। আমি জানি দিদি, আপনাদের সৎকারে আম গাছের খুব প্রয়োজন হয়, আপনারা অনুরোধ করতেন, আমরা কয়েক হাজার টন আম গাছ আপনাদেরকে দিতাম।
কিন্তু আপনাদের জনগণ কেন সীমান্ত পার হয়ে আম কাটলো? এখানে তো পাচারের কোনো বিষয় নেই। সেই তো সীমান্তে এক হাতে আপনি তালি কি বাজানো। দেবেন মনিরুল সাহেব? এখান থেকে তো মালদার আম যেত শেখ হাসিনার কাছে, যেত না? বাংলাদেশ যায় না মালদার আম? কি বলছেন? শেখ হাসিনা তো আপনাদের পরমাত্মীয়, তাকে দিতেই পারেন, আমার জন্য তো পাঠান না। না, আত্মীয় তো ব্যক্তিগত সূত্রে নয়, তিনি কিসে? বাংলাদেশের দায়িত্বে ছিলেন। এপার বাংলা থেকে ওপার বাংলায় উপহার স্বরূপ মালদার আম গিয়েছে, ওখান থেকে পদ্মার ইলিশ এসেছে, সেক্ষেত্রে তো আম কারোর একার নয়, তাই না? হ্যাঁ তো দিদি, এই কথাটাই তো আমি বলছি যে এই নরেন্দ্র মোদী উনি হলো নন ভেজ মানুষ। এই হাসিনা ইলিশ মাছ পাঠিয়ে তাকে তার ব্রত ভেঙে দিছে 50 বছরের। উনি তো মাছ মাংস খান না, আচ্ছা, কিন্তু তাকে ইলিশ মাছ খাওয়াই দিছে শেখ হাসিনা। না, পাঠিয়েছে মানেই তিনি সেটা ভক্ষণ করেছেন তেমনটাও তো নন। ফুটেজ আছে নাকি আপনার কাছে? দিদি আমি আপনার কাছে আপনি footage আছে যেভাবে নাকি? বলছেন আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করছি। হ্যাঁ, যে বলুন। পাঠাইছে, তা পাঠাইলে কি কেউ ফেলে দেয়? এটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিবেন? এটা খাবেন তো? মালদা থেকে আম আসবে, আমরা খাবো না? তো আপনারাও চাইতে না, পারতেন না, আপনারাও এটাকে চাইতে পারতেন। আপনি কেন justify আমার বাংলার সীমান্তবর্তী এলাকা থেকে আপনার বাংলাদেশের খাওয়ার মানুষজন অভ্যেস নাই, ফসল আপনি কেটে খেলেন। নিয়ে চলে আমি যাচ্ছে। একটা মনিরুল আপনারাও বাবুকে চাইতে কথা পারতেন না, বলতে ভারত যাচ্ছি। মালগাড়িতে করে পাঠিয়ে দিত। ম্যাডাম, আমি একটু মনিরুল বাবুকে একটা কথা বলতে যাচ্ছি। যখন বিএনপির গভর্নমেন্ট ছিল বাংলাদেশে, আওয়ামী লীগে তোমার বিএনপির যখন গভর্নমেন্ট ছিল, আমার জিয়া ম্যাডাম যখন সরকারে ছিলেন, সেই সময় তো ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিলই। তাহলে সেই সময় জিএ গভর্নমেন্ট তারা কি ভারত সরকারকে কোনো উপহার বা ভারত সরকারকে কি কোনো সহযোগিতা, ভারত সরকার কি বাংলাদেশের বিষয় আর দ্বিপাক্ষিক বিষয়ে কোনো কথা বলেনি? বলেছিল তো। সেই হিসাবে খালেদা মানে শেখ হাসিনাকে ভারত সরকার রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছে। কি অপরাধটা করেছে বলুন? কেন রাজনৈতিকভাবে আশ্রয় দিবে? কি কারণে দিবে? না না, কি সে কারণে পালায় গেল। দিবে? আপনাদের ওখানে গিয়ে শেখ হাসিনার থাকার জায়গাটা কি নিরাপদ ছিল বলুন? 100 বার নিরাপদ। একজন আপনি 100 বার বয়স্ক নিরাপদ। মানুষ, একজন বয়স্ক এই যে 7 মানুষ, বছর- প্রবীণ নেতা 7 একটা বছর দলের, খালেদা জিয়া আপনি এই জেলে কথা ছিল। বলছেন? শেখ না, না, হাসিনা না, জেলে ছিল খালেদা জিয়া। অন্তর্বাস খালেদা পর্যন্ত জিয়া 7 আর বছর শেখ জেলে হাসিনার ছিল। অন্তর্বাস উনি পালালেন। পর্যন্ত আপনারা নিয়েছিলেন। আপনারা দেখেছিলাম সেই দিন। এটা হয় আপনি সারা দাদা বিশ্বে ওইভাবে কোথাও হয় নিবেন এরকম না। একজন বিষয়টাকে ওইভাবে রাষ্ট্রপ্রধানকে? নিবেন না দাদা। না, 7 আমরা সেই বছর আসলে শেখ খালেদা হাসিনার জিয়া ঢাকঢোল 7 পিটাচ্ছি না, বছর কারাগারে ওটা ছিল। আপনাদের ব্যাপার, আপনারা বলুন। জেলখানায় কিন্তু ছিল, উনি মানবিক পালালেন কারণে কেন? ভারতবর্ষ, মানবিক ইন্দিরা কারণে গান্ধীকে পালাইছে ভারতবর্ষ কোনোদিন? একজন রাষ্ট্রপ্রধানকে সহযোগিতা করেছে। যখন প্রয়োজন পড়বে নিশ্চয়ই বাংলাদেশকে তারা তাদের মনিরুল সাহেব, আম, জাম, কাঁঠাল, লিচু বাংলায় যা যা হয় সবকিছুই আমরা পাঠাতে প্রস্তুত বোধ হয়, কারণ আমাদের সরকার বা ভারত সরকারের তরফ থেকে কোন রকম কোনো অসমঝোতার পথে তো হাঁটা হয়নি। কারণ আপনিও জানেন বিদেশ মন্ত্রক পর্যায়ে বৈঠক হয়েছে, আপনি দু দিদি, দেশের তরফে আপনি দিদি, সমঝোতার কথা বলা দিদি, হয়েছে। কিন্তু না, 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 দিদি, কিন্তু আপনি একটু এখান থামেন, থেকে এখনো আপনি একটু পর্যন্ত থামেন। যে আপনি খাবার এখানে যে প্রশ্ন পণ্য উত্তর আছে। যায়, আপনার বাংলাদেশের কি আপনার সেই প্রশ্নের পরিকাঠামো উত্তর আছে? আছে, অর্থনীতি তো ডুবে আমাদের যাচ্ছে, স্যার, বেকারত্বের আমার হার আগের বেড়েছে বক্তা, 3 থেকে আমার আগের 4.49%। আমার আগের ওনার আগে যে বক্তা স্যার, উনি কিন্তু জিনিসটা বলছে, ব্যাখ্যা করছে, আপনি বুঝতে ভুল করছেন। একদম উনি তাই, না না, BSF পাচার নিয়ে না, 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 পাচার, উনি BSF এ চাকরি করছেন। ইল্লিগাল না, কাজকর্ম, না, না, সেই আপনি বিষয়টা শুনবেন তো, আলাদা, সেই আপনি বিষয়টা শুনেন। আলাদা। আমি ওনার স্যারের কাছ কাছে থেকে আসবো, তো স্যার শিক্ষা আছেন তো নিলেন আমাদের না। সঙ্গে। ওনার বক্তব্য আমি থেকে তো স্যারের আপনি কাছে কোনো আসবো, লেসন স্যার। নিলেন না, শিক্ষা নিলেন না। উনি যে বলল, ছবিটা বারংবার সামনে আসছে, অর্থাৎ আমরা আমি দেখেছি, আপনাকে বলি, আমি আপনি আসবো শুনেন। মনিরুল সাহেব, আপনি স্যারের কথা বললেন না, তো, না, আমি না, স্যারের এটা- কাছে এটা যাচ্ছি, শুনে যান, আমি স্যারের এটা কাছে শুনে যাচ্ছি, যান। আপনি শুনুন। না, আপনি এটা শুনে যান, শোনেন। ডায়াবেটিস রোগীদের জন্য ডাক্তার বারণ করে মিষ্টি খাবেন না, দেখবেন সে মিষ্টির প্রতি ডায়াবেটিস রোগীর সবচেয়ে বেশি মোহ থাকে। এই জন্য আমাদের বিএসএফ এর যে সাবেক কর্মকর্তা উনি যে বলছে যে কেন আমরা ব্যবসায়িকভাবে এই সমস্তগুলিকে আমরা ট্রেডের মধ্যে নিয়ে আসতেছি না। কারণ দেখেন, আলু পাচার হয় না, পেঁয়াজ পাচার হয় না, রসুন পাচার হয় না, চাল পাচার হয় না, কারণ এটা বৈধভাবে আসতেছে এলসি করে। যখনই আপনি বার্গো দিবেন, ওই যে আপনার ওই যে নিষিদ্ধ জিনিস, সেটার প্রতি লোভ বেশি থাকে, অপরাধ সেখানে এখানে সংঘটিত হয়। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, বলুন। আমাকে কি শোনা যাচ্ছে? একদম পরিষ্কার শোনা একটু যাচ্ছে। সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শুনছি শুনছি। উপস্থাপন করলাম যে আমাদের এখানে এই ব্যাপারটা সিরিয়াস হওয়ার দরকার আছে, যে এটা হয়তো দিল্লি ওটা ভালো করে দেখে না। এখানে কিন্তু একটা বড় ব্যবসা অ্যাক্রস দ্য বর্ডার হয় এবং সেটা পুরোটাই ইললিগাল। এটা আমি বলছি না যে এক পক্ষ দোষী বা অন্য পক্ষ দোষী নয়, নির্দোষ তা নয়, দুপক্ষই আছে এই ব্যবসার মধ্যে। এবং এই জায়গাটা মধ্যে প্রায় বলা যায়
যে বিএসএফ এর কোনো মানে ওই দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া কোনো কোনো কাজ নেই এখানে। তারা ওই বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন জায়গা থেকে ইনস্ট্রাকশন পায়, Bias. সেটা অ্যাক্রস দ্য বর্ডার, Bias, বাংলাদেশ bias. থেকেও এখান থেকেও তাই। এই জিনিসটা কিন্তু ভাঙতে হবে আমাদের সঙ্গে। আমরা তো বাংলাদেশের সঙ্গে সবসময় যুদ্ধ করব বা এই ধরনের হুমকিও দেব না, এবং তাদের সঙ্গে আমাদের খারাপ সম্পর্ক হোক এটাও আমরা চাই না। যেটা চাই একটা স্বাভাবিক একটা মানে আরেকটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি দেশের সঙ্গে সম্পর্ক যাতে থাকুক, এই খুনোখুনি হানাহানি এইসব যাতে না হয় সেটা আমরা সবসময় চাইব। কিন্তু তার প্রধান বলা যায় যে ভিত্তি স্থাপনটা হতে পারে যে আমাদের এখানে অ্যাক্রস দ্য বর্ডার ব্যবসাটাকে লিগালাইজ করতে হবে। এই Yes, trade ইললিগাল volume-টা ব্যবসাটাকে legalize করতে হবে। যেভাবে হোক বন্ধ করতে হবে। এখানে প্রাচীর দিয়ে, এখানে ফেন্সিং দিয়ে, বিএসএফ এর স্ট্রেংথ বাড়িয়ে এই 5,000 কিলোমিটারকে রোখা যাবে না। একটা যদি রোখা যাবে লিগাল না। ব্যবসার ব্যবস্থাটা হয়ে যায় অ্যাক্রস দ্য বর্ডার, তাহলে অনেক জিনিস ইমপ্রুভ করবে এবং আমাদের সম্পর্কও ভালো হবে। সেক্ষেত্রে স্যার আপনার কাছেও আমার একটা প্রশ্ন থাকবে, কারণ এই মুহূর্তে যেভাবে বাংলাদেশের তরফ থেকে এক প্রকার ভারত বিদ্বেষী স্লোগান, ভারতকে অপছন্দ করা, একদম শত্রুতার চরম পর্যায়ে রেখে দিক নির্দেশ করা, সেক্ষেত্রে সত্যিই কি এই সমঝোতা বা দুপক্ষের তরফ থেকে এই একটি স্বাভাবিক মত্তায় আসা সম্ভব? অনির্বাণদা, যে বিষয়টা, যে প্রশ্নটা বা এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছে, অর্থাৎ একদিকে সীমান্তবর্তী এলাকা, সেখানে এখনো পর্যন্ত পাচারকারীদের দ্বারা আক্রান্ত হতে হচ্ছে বিএসএফকে, অন্যদিকে আবার ইউনুসের ভূমিকা, জানি এতক্ষণ ধরে আপনি আলোচনা শুনলেন, আপনার কি মনে হয় কোন দিকে এগোতে পারে পরিস্থিতি? দেখুন ডাক্তার অধ্যাপক দাশগুপ্ত আজকে যে কথাটি বলেছেন আমার মনে হয় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা উনি আজকে বলেছেন, যে দুই বাংলার মধ্যে, দুই দেশের মধ্যে এবং যে দীর্ঘ বর্ডার রয়েছে, তাতে অনেকগুলি রাজ্য আমাদের রয়েছে যারা এই বর্ডার শেয়ার করে, সেই দুই বর্ডারের যে মানুষ রয়েছেন দুপারে, তাদের মধ্যে আদান প্রদান, এই আলাদা করে যে রাজনৈতিক অস্তিত্ব পূর্ব পাকিস্তানের যখন তৈরি হয় পরবর্তীকালে বাংলাদেশ, তার বহু আগে থেকে রয়েছে। আমরা জানি যে মায়ানমারের একটি অংশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের একটি অংশের কিন্তু লিগালি বিজনেস আদান প্রদানের জায়গা রয়েছে, যেটা সাম্প্রতিক সময়ে যদিও সরকার চিন্তাভাবনা করছে বন্ধ করবার, কিন্তু বক্তব্য হলো এটাই যে অধ্যাপক দাশগুপ্ত যে কথাটি বলছেন যে বিভিন্ন বাণিজ্যের সম্পর্ক আরও প্রসারিত করা যায় কি না সেটা দেখার, চোরাচালান হচ্ছে যে জিনিসগুলি সেইগুলিকে যদি লিগালাইজ করে আইনসম্মতভাবে বাণিজ্যের আওতায় আনা যায়, তাহলে দু দেশের দু রাষ্ট্রেরই তারা করও পাবে, দুই পক্ষের যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে বাংলার যারা ব্যবসায়ী বা ত্রিপুরার যারা ব্যবসায়ী, মূলত বাঙালি ব্যবসায়ী যারা, তাদের কিন্তু প্রভূত লাভ হবে এবং বাংলার মানুষজনের আর্থিক সমৃদ্ধি অনেকটাই বৃদ্ধি পাবে। এবং আপনারা জানেন যে দুই বাংলার মধ্যেকার সাংস্কৃতিক আদান প্রদান রয়েছে, বাণিজ্যিক আদান প্রদানের প্রশ্নে অধ্যাপক দাশগুপ্তর এই প্রস্তাব আমি ব্যক্তিগতভাবে 100% সমর্থন করছি। দুই রাষ্ট্রের সরকার যদি ভবিষ্যতে, নির্বাচিত সরকার অবভিয়াসলি, বাংলাদেশে যাবে নির্বাচন হওয়ার পর একটি সরকার আসবে, তারা যদি এই বিষয়ে ভাবনা চিন্তা করেন এবং সিদ্ধান্ত নেন, ত্রিপুরা পশ্চিমবঙ্গের দুটো মূল রাজ্য তো যেখানে বাঙালিরা রয়েছে, তাদের কিন্তু ব্যবসার দিক থেকে প্রভূত সুবিধা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের যতগুলি বাণিজ্যিক সংস্থার ব্যবসা চলে তার অধিকাংশর মালিকানা গুজরাটের। এবার যেহেতু ভারত সরকার এখন চালাচ্ছেন যারা, তাদের নির্দিষ্টভাবে কোন দিকে তারা হেলে রয়েছেন এটা আমরা জানি, সেটা অন্য বিতর্কের বিষয়ে আমি আজকে যাচ্ছি না। কিন্তু বাংলাদেশ যেহেতু একদম আমাদের পড়োশী রাষ্ট্র, একটি বিশাল বাণিজ্যের জায়গাও বটে, তার সঙ্গে যদি বাণিজ্যের যে পণ্যগুলি তার সংখ্যাটি, ইলিগাল পণ্যর সংখ্যা যদি বাড়ানো হয়, আইনিভাবে ব্যবসার পরিধি যদি বাড়ানো হয়, বাংলার মানুষজনের কিন্তু আর্থিক দিক থেকে প্রভূত লাভ হবে। যদি আমার ধারণা নরেন্দ্র মোদী সেটা কখনোই চাইবেন না, যদি চান, এটা আমার চ্যালেঞ্জ রইল, তারা এটা করে দেখাবেন যবে নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে। বেশ, হোসেন সাহেব বলুন। না, বিষয়টা যেটা অনির্বাণবাবু বললেন, অধ্যাপক বাবু যেটা বললেন, একটা বিষয় সুকৌশলে এড়িয়ে গেলেন। আমি সেটা বলানোর চেষ্টা করতে চাই যে পাচার, এই পাচার যারা করছে তারা অনুপ্রবেশকারীরা, তারাও আগেই বিভিন্নভাবে তারা ভারতবর্ষে প্রবেশ করে, তারা ভারত থেকে ভারতের এই অনুপ্রবেশকারীরা তারা ওই দেশ থেকে এসে এই দেশে ঢুকে ওই দেশের মানুষের সঙ্গে বর্তমান সম্পর্ক স্থাপন করে তারা এই জিনিসগুলো পাচার করছে, অর্থাৎ বাংলাদেশেরই লোক, বাংলাদেশের লোকদের কাছেই সেটা পাচার করছে।
এই জায়গাটাই তো আমরা বলার চেষ্টা পায়নি, করছি এখান থেকে যে নিচ্ছে এরা কার কাছ থেকে? ওই আমি দেশের গভর্নমেন্ট পরিকল্পনা ধরে করে নিলাম যে আপনার- অনুপ্রবেশ শুনুন, ঢুকিয়ে শুনুন, দিয়ে আমি অনির্বাণ ধরলাম- বাবু শোনার চেষ্টা আমি করুন ধরলাম যার বাংলাদেশ ফলে থেকে একটা লোক ভারতবর্ষে এলো। অশান্তি এসে এখান ভারতবর্ষের থেকে কোনো জিনিসটা সে নেবে নাগরিক- কার কাছ থেকে? ভারতবর্ষের কোনো নাগরিক পাচার কাজের সঙ্গে যুক্ত বুঝলাম, তাহলে বলে আমরা তাকে ওটা দিচ্ছে মনে কে করি না। জিনিসটা? এটা আমরা মনে করি না। আপনার তো যুক্তি কিন্তু পুরোপুরি অনার যুক্তি। অনুপ্রবেশকারীরা তারা ওই আরে দেশ বাবা, থেকে তারা এদেশে এসে তারা জিনিসটা এই নিচ্ছে কোথা অশান্তির থেকে? বাতাবরণটা তৈরি করছে জিনিসটা নিচ্ছে কোথা সেটাই তো থেকে? আমরা ধরবো যাবো। সেটাই আমরা ধরার চেষ্টা করছি ধরতেও তো পারছেন না, আপনারা তো অবশ্যই ধরা নিজেদের অনেক পেটাচ্ছেন। অনেক অনুপ্রবেশকারীরা ধরা দিয়ে ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার ধরে বিভিন্ন পেটাচ্ছে। রাজ্যে ধরা হচ্ছে, আবার ধরা হবে। মনিরুল সাহেব বলুন। সেটাই বলছিলাম আচ্ছা আসবো হোসেন সাহেব, মনিরুল সাহেব বলুন। জি, আপনার দিদি যে কথা বলছেন, আমার দাদা যে কথা বললো, বাবু এই কথাটা রিয়েক্ট করেছে। কারণ আমি জিনিসটা করতে পারছি, ধরে নিলাম বাংলাদেশের লোকটাই অনুপ্রবেশ করে ভারতে থাকে, সে এই পণ্যটা নিয়ে আসতেছে। তাইলে আমি মনে করেন যে এই যে 3 পিস বা শাড়ি বা লুঙ্গি এগুলি বৈধভাবে মার্কেটিং হয় না, তো ট্রেড হয় না। তাইলে আমি কার কাছ থেকে কিনবো? আপনার দেশের শিল্পপতিদের কাছ থেকে কিনবো, বা যারা বিক্রি করে তাদের কাছ থেকে কিনবো। তা আমরা যদি নিজেরাই এই অনুপ্রবেশকারীরা যারা কিনছে, বাংলাদেশে পাচার করছে, তাদেরকে উৎসাহিত করি, তাহলে তো এটা আমাদের জন্য সর্বনাশ। আপনাকে দিদি একটা কথা বলি, আমাদের দেশে একটা যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, সরকার পরিবর্তন হয়েছে একটা আন্দোলনের মুখে। আমাদের দেশ থেকে, আমাদের দেশে যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনিও আপনার দেশে আছেন, এবং তার দলের মন্ত্রী, এমপি এবং দলীয় অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এই বর্ডার ক্রস করে ইলিগেলি আপনাদের কলকাতাতে আছে, ভারতের বিভিন্ন জায়গায় আছে। আপনারা দয়া করে তাদেরকে গ্রেপ্তার করেন এবং আমাদের সরকারের কাছে তাদেরকে বুঝিয়ে দেন বা ফেরত পাঠান। আচ্ছা একটা ছোট্ট উদাহরণ আপনি দিচ্ছেন, দিই আমি। ওই যে প্রফেসর সাহেব আছে, অনির্বাণ দাও আছে, আমি আপনাদের সাইফ আলী খান সাহেব ঘটনাটা আপনারা শুনেছেন, আলোচিত। এবং শ্রীনিবাসন যিনি বোম্বাইয়ের পুলিশ প্রধান, তিনি নিজে বলেছেন এই লোকটা 5 মাস আগে বাংলাদেশ থেকে বোম্বাইতে এসছে এবং এখানে অবস্থান করে। তাহলে 5 মাস আগে যে সরকারটা ছিল, সে সরকার সময় তো আর আসে নাই। 5 মাসের সরকার, তার মানে 6 মাসের সরকারি নিশ্চয়। এখন ইনি পালাইয়া গেলেন সেখানে, সে একটা দুষ্কৃতিকারী, সে এত বড় একটা দুর্ঘটনা ঘটাইবে ফেলতে চেয়েছিল। আমি সেহেতু অনুরোধ করব, বিজেপি সরকার বলেন বা তৃণমূল সরকার বলেন, আপনারা ভারতবাসী, আমরা হৃদয়ের বন্ধন আছে, 1500 বছরের একটা ঐতিহাসিক বন্ধন আমাদের এপার বাংলা ওপার বাংলার মধ্যে। আমি সেটাকে, বন্ধনটাকে অটুট রাখতে চাই। এই সমস্ত দুষ্কৃতিকারী যারা নাকি আনঅথরাইজলি আপনার দেশে প্রবেশ করেছে, তাদেরকে গ্রেপ্তার করে তাদের দেশে পাঠায়, তাহলে দেখবেন পাচার টাচার যা কিছু আছে সব কিছু বন্ধ হয়ে যাবে। দেখুন মনিরুল সাহেব, এবার আমি একটা কথা বলি, আশা করি সকলে বলতে চেয়েছিলেন, আমি বলতে দিতে পেরেছি। এবং এখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় তো ঠিক, যে দেখুন আপনি বলছেন বাংলাদেশটা বাংলাদেশ বুঝে নেবে, ভারত বলবে ভারতেরটা ভারত বুঝে নেবে, ভারতের ভিতরে যা হচ্ছে ভারত বুঝে নেবে, বলতেই পারে, বলাতে কিছু আটকায় না। কিন্তু যারা এই মুহূর্তে আপনার দেশে বসে ভারত বিদ্বেষী স্লোগান তুলছে, তারা এপারে আসছে না তো? মানে তারা যে এপারে আসছে না বা তারা এপারে পাঠাচ্ছে না, তার দায়িত্ব কি দিদি। আপনার দল বা আপনার না। এখনো পর্যন্ত অনির্বাচিত, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার, তারা কি সেই দায়িত্ব নেবে? একটা প্রতিক্রিয়া শোনাই, শুনুন। একটা লাশ পড়লে ওপারে 2টা লাশ ফালাতে হবে। এই দেশের 18 কোটি মানুষ, এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর সাথে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন স্থানে আপনারা দেখেছেন, সীমান্তে তারা কাটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে, শূন্য রেখা বরাবর এসে যাচ্ছে। আমাদের কিছু ভূমি দখলেরও পায়তারা করেছে, কারণ শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদেরকে সেই সুযোগ দিয়েছিল। আমাদের বিজেপি পরিষ্কারভাবে বলছি, সীমান্তবর্তী এলাকার মানুষকে, সরকারকে অনুরোধ জানাবো, দ্রুত সময়ের মধ্যে সামরিক ট্রেনিং দিয়ে প্রয়োজনে বিজেপির সাথে তারাও কাজ করবে এই ভারতের দখলদারিত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। মনিরুল সাহেব, আপনি সখ্যতার কথা বলছেন, আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছেন, অধ্যাপক স্যারও তাই বলছেন। আমরা সবসময় চাই ভারত বাংলাদেশ দুই ভাইয়ের মতো রূপে থাকুক, কিন্তু যে কথা শোনালাম বাংলাদেশের গণ অধিকার পরিষদের আপনাকে চেয়ারম্যান যদি নুরুল হক আরেকটা জিনিস নূর, যদি- তার
বক্তব্য শোনালাম তিনি মৌলবাদী নন, যে মৌলবাদীরা এখন আপনাদের মাথার উপর উঠে নাচছে আর আপনাদের বন্দুক ঘাড়ে বন্দুক রেখে চালিয়ে যাচ্ছে। আপনাকে এই ব্যাপারে আজকে আমাকে একটু সময় দেন। অনির্বাণ আছেন, প্রফেসর সাহেব আছেন, তাদের কাছে আমি সময়টা চেয়ে নিচ্ছি। যেহেতু বারবার বলছেন সেই জন্য আমি বলছি। যেই ক্লিপটা আমাকে দেখালেন সে কিন্তু সরকারের পার্টনার, উনি কিন্তু ইন্টিরিয়াম গভর্নমেন্টের কোনো সদস্য না, সে একটা পলিটিক্যাল পার্টির নেতা। সে ভোট ব্যাংক হিসাবে যদি একটু ভারত সেন্টিমেন্ট আমাদের দেশে আছে, সেহেতু সে এই ভোটগুলি যদি সে পায় সে তার মতো করে বলে। আচ্ছা, আপনি যে ফুটেজ আরো একটু আগে দেখাইলেন একজন মাওলানা সাহেবের, আপনাদের একজন মাওলানা আছে ইয়াসিন সাহেব, উনি ডেলি বলেন। আমাদের ফুরপুরা শরীফের পীর সাহেবরা আছেন, তোহা সিদ্দিকিরা, ওনারাও এইভাবে বলেন। ওই পারে মোল্লারা এইভাবে বলেন, এই পারের মোল্লারা এইভাবে বলেন। তারা যেভাবে সন্তুষ্ট বা ওয়াজ করে, তাদের ওয়াজের দর্শক বাড়ানোর জন্য যার যার সুবিধা মতো কথা বলে। আচ্ছা, আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো দিদি, সবচেয়ে কঠিন একটা সময় আমরা অতিক্রান্ত করছি। যে ইউনূস সাহেবকে আপনারা মৌলবাদী বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ইংরেজিতে লেখাপড়া করেছেন এবং অনার্স করেছেন এবং আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার অতীত ইতিহাস হলো তিনি একজন রাশিয়ান মহিলাকে দিয়েছেন। তার মেয়ের নাম হলো মনিকা। মনিরুল সাহেব, আমি আপনার কাছে আসবো, দাশগুপ্ত স্যারের কাছে যাওয়ার চেষ্টা করবো। স্যার, এক একজনের প্রতিক্রিয়া আমরা শোনাচ্ছি, কিন্তু মনিরুল সাহেবরা বলছেন যে অন্তর্বর্তী সরকারের উনি ডিরেক্টলি কেউ নন, কিন্তু তারা তো বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে, বাংলাদেশে রাজ করছে। তারা কেউ বলছে সেভেন সিস্টার দখল করবেন, কেউ বলছে কলকাতা দখল করবেন, কেউ বলছে এই যা যা বক্তব্য শোনালাম, একটা লাশ ফেললে দুটো লাশ ফেলে দেওয়া হবে, এগুলোকে তো অ্যালাউ করা হচ্ছে। এমন তো নয় যে এরা নিষিদ্ধ, এদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে। কি বলবেন স্যার? দেখুন, এখন যেটা আমি বুঝতে পারছি, মানে ইউনূস সাহেবের এখন প্রায় দেশটা প্রায় কন্ট্রোলে, যদিও ওনাকে মাথায় বসানো হয়েছে, ওনাকে মানে বলা যায় বাঘের পিঠে বসিয়ে দেওয়া হয়েছে। এবং যেই জিনিসটা ওখানে মানে ভেতরে ভেতরে অনেক দিন ধরেই একটা অ্যান্টি ইন্ডিয়ান ফিলিং ছিল এবং সেটা আরও বেড়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা বলা যায় যে মানে প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন, ওনার বিরুদ্ধেও যেই ক্ষোভ ছিল সবগুলো মিলিয়ে এই জিনিসটা হয়েছে। এবং ভারত বিদ্বেষটা আরও বেড়েছে আমাদের মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আমাদের এখানে আশ্রয় দেওয়ার জন্য, এবং তার জন্য রাগটা আরও বেশি। এটা কিন্তু অভ্যন্তরীণ নিজেদের যে সমস্যা যেগুলো হচ্ছিল, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সেই সমস্যাটার জন্য ভারতবর্ষকেও একটু সাফার করতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই, কারণ এই মানে বলা যায় না যে আপনি চলে যান এখান থেকে। উনি পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছেন, দিয়েছে, এবং সেটাতে ভারতের কোনো দোষ দেখা যাচ্ছে না। কিন্তু তার ফলাফল হিসেবে ভারতকে দোষারোপটা নিতেই হবে এবং তারা বলেই যাবে। কিন্তু ভারত বিদ্বেষটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে, একদিনের ব্যাপার নয়। এবং তার অনেকগুলো কারণ আছে। তার একটা বড় কারণ হচ্ছে গিয়ে যে মানে ওদের ওখানে যে বড় অপোজিশনটা, যেটা অনেক দিন ধরে আমাদের যে ইলেকশন করেছেন যে উনি হাসিনা, উনি অন্য সব অপোজিশন পার্টিকে ব্যান করে দিয়েছেন। এইগুলো যেই অন্যায়গুলো উনি করেছেন, সেই অন্যায়গুলো করার জন্য ওখানে একটা বড় বিদ্বেষ হয়েছে। এখন সেইটা কিন্তু ভারতবর্ষ, এটা বলতেই হবে, ভারতবর্ষ বন্ধু রাষ্ট্র হয়েছে এবং হাসিনাকেও সে সাপোর্ট দিয়েছে। কিন্তু হাসিনার অনেক জিনিসই সেটা কিন্তু সমর্থনযোগ্য ছিল না। এবং যেই রাগটা ওখানে রয়েছে, সেই রাগটা আরও বেশি মানে ফুটে উঠছে হাসিনার বিরুদ্ধে যতটা, এবং যেহেতু আমরা ভারতবর্ষে তাকে আশ্রয় দেওয়া হয়েছে, সে তার জন্য আরও বেশি হচ্ছে। এটা মানে আমার মনে হয় যে ইউনূস সাহেবের মানে এটা সামলানো সম্ভব নয়। আমি তো বললাম, উনি বাঘের পিঠে বসে রয়েছেন। এবং উনি যেটা বলা হচ্ছে, ও হয়তো অতটা বাড়িয়ে না বললেও বলতে হবে যে এটা অবশ্যম্ভাবী ছিল। ট্রাম্পের সঙ্গে ওনার যে সম্পর্ক, আমেরিকার সঙ্গে যে সম্পর্ক, সেটা বেসিক্যালি ক্লিন্টনের সঙ্গে ছিল। হিলারি ক্লিন্টনের উনি খুব ক্লোজ ছিলেন। এবং তারপর বাইডেনকেও কারণ ডেমোক্রেটিক পার্টি মেনে নিচ্ছিল। কিন্তু ট্রাম্প কখনোই মানবে না। এবং ট্রাম্প আসলে যে ওনার ঘোরতর বিপদ, সেটা
উনি বুঝেইছেন। এখন উনি এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সেইখানে নাম করে গেছেন না পালিয়ে গেছেন, সেগুলো মানে বিভিন্ন লোকের বিভিন্ন বিশ্লেষণ করবে। তবে এটা ঠিক যে ওনার পক্ষে এখন এমনিতেই দেশের মধ্যে সবকিছু সামলানো অসম্ভব প্রায়, এবং তারপর ট্রাম্প এসে যাওয়াতে সেই চাপটা আরো বৃদ্ধি হবে, এবং তার জন্য উনি যদি বিদেশে থাকেন আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। বেশ, এখান থেকে আমি পরবর্তীতে মনিরুল সাহেবের কাছে আসবার চেষ্টা করবো। আমি একটু হোসেন সাহেবের কাছে আসবার চেষ্টা করি। হোসেন সাহেব কি বলবেন, মানে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে এবং তাতে করে এই ওপার থেকে এত ভারত বিদ্বেষ, ভারতের যা ভূমিকা হওয়ার কথা ছিল সেই ভূমিকা, তা নিয়ে কি বলবেন? প্রথম যেটা বিষয়, আমাদের ভারতবর্ষ থেকে আমাদের প্রতিক্রিয়াতে নিশ্চয়ই আমরা জানিয়েছি, আমরা চাই আমাদের বাংলাদেশ একটা প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিভিন্ন দিক থেকেই থাকবে এবং আমাদের একটা বন্ধু রাষ্ট্র হিসাবে অবশ্যই থাকবে, আমরা চাই। কিন্তু তাদের সেই বন্ধুত্বমূলক ব্যবহার তো থাকা চাই। সেই বন্ধুত্বমূলক ব্যবহার প্রধান বিরোধী দলগুলোর নেই। সরকারি দল, ইউনূস সাহেব বলুন, তার জোট বলুন, উপদেষ্টা বলুন, সাধারণ নাগরিক বলুন, তারা কোথায়? তারা তো সবসময় ভারত বিরোধী হয়ে যাচ্ছে। কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি ভারতকে টপকে তারা বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবার চেষ্টা করছে। আমি এই কথাটাই মনিরুল বাবুকে বলতে চাই, উনি একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ। উনি দেখেছেন ৭১-এর যুদ্ধ, ৭৫ সাল পর্যন্ত ৭১-এর যুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করে ওই পাকিস্তানের হানাদার বাহিনীদের হটিয়ে দিয়ে ৯৩,০০০ সৈন্যকে বন্দী করে যা বাংলাদেশকে যে স্বাধীন বাংলাদেশ তৈরি করে দিল ভারতের সহযোগিতায়, এই কথা কি মনিরুল বাবু ভুলতে পারেন? এই কথা কি বাংলাদেশের মানুষ ভুলতে পারেন? এই কথা কি ভারত সরকারের উপকারিতা, ভারত সরকারের যে সহযোগিতা বাংলাদেশ ভুলতে পারেন? আজকে তারপরেও সরকারিভাবে ভারতের এগেনস্টে কথা বলা হচ্ছে। আজকে বিএসএফের ফেন্সিংকে আটকানো হচ্ছে, এটা সম্ভব? আজকে সাধারণ মানুষ বাংলাদেশ থেকে আসছে, তারা কারা? তারা কেন আসবে? তারা সীমান্ত এলাকায়, ভারতবর্ষের লোকেরা তো সেখানে যায়নি। তাহলে আমাদের যদি যেতে হয়, তাহলে মনিরুল বাবুকে বলতে চাই, আমাদের ভারতবর্ষে প্রায় ২০ কোটি মুসলিম সংখ্যা রয়েছে। ১৪২ কোটি মানুষের মধ্যে ২০ কোটি মুসলিম ভারতবর্ষের নাগরিক রয়েছে। আপনাদের বাংলাদেশে মাত্র ১৮ কোটি, ১.৫ কোটি হিন্দু সহ। তাহলে বলুন, ভারতবর্ষের সংখ্যালঘু যারা এখানে এই দেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ, আজকে তারা যদি বাংলাদেশে আমরা যদি তাদের এগেনস্টে যদি আমরা লড়ার চেষ্টা করি সংখ্যালঘু মুসলিমরা, তাহলে তো আপনারা তো ভেসে যাবেন। তাহলে কেন আপনারা অকারণে ভারত বিরোধিতা শুরু করেছেন? এটা বন্ধ করুন। আপনারা বলুন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, আমরা আপনাদের সঙ্গে সুসম্পর্ক। সকলের কাছে আসবো। দেখুন, এপার বাংলায় থেকে আমরা ঠিক যতটা খবর পাই, তাও বাংলাদেশের নানান সংবাদ মাধ্যম সূত্রে যে খবরগুলো আমাদের কাছে এসে পৌঁছয়, তাতে বাংলাদেশ এক প্রকার আর্থিক মন্দার মুখে, তেমনটাই বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে? একদিকে বলা হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার আশঙ্কা সেখানে কাজ করছে। IMF এর প্রতিবেদন অনুযায়ী হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধি এবং জিডিপির হার নাকি অর্ধেক নেমে গিয়েছে। অন্যদিকে যদি বাংলাদেশের বেকারত্বের পরিসংখ্যানের দিকে যাই, তাহলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS তারা যে রিপোর্ট দিয়েছে, অর্থাৎ ICLS 19তম পরিসংখ্যানদের আন্তর্জাতিক সম্মেলন অনুযায়ী রিপোর্ট বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর 2024-এর এই ত্রৈমাসিক শ্রমশক্তির নিরিখে 25,60,000 বেকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যা আপডেট আমরা দিচ্ছি, যে নথি আমরা পাচ্ছি, সেই আপডেট আমরা দিচ্ছি, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় মনিরুল সাহেব আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে সরাসরি। তাই আদতেও বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো কোন অবস্থায় দাঁড়িয়ে, কোন রকম কোনো তর্ক বিতর্কে না গিয়ে শুধুমাত্র বোঝবার চেষ্টা করতে চাই মনিরুল সাহেব, যে অর্থনৈতিক মন্দা কি সত্যিই গ্রাস করছে, বাজার দর কি ঊর্ধ্বমুখী, সাধারণকে কি সমস্যায় পড়তে হচ্ছে, বা নির্বাচিত সরকার আসলে, রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে এই সমস্যা মোকাবিলা করবার বা সমস্যার সমাধান হওয়ার একটা কোনোভাবে কোনো চান্সেস রয়েছে? আপনারা কি মনে করছেন? ধন্যবাদ দিদি আপনাকে। আমাদের ইউনুস চ্যাপ্টারটা কিন্তু শেষ করতে পারিনি, একটু সময় চেয়ে নিলাম। ইউনুস সাহেবের মেয়ের নাম হলো মনিকা ইউনুস। তিনি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে অপেরা দলের সদস্য। আচ্ছা, আপনি তো বিএনপি নেতা, আপনি চান ইউনুস থাকুক, মানে অন্তর্বর্তী সরকার থাকুক, না নির্বাচন চান, নাকি বিএনপি ক্ষমতায় আসুক? সেটা নির্বাচনের বিষয়ে আসবো। আপনারা তো এই চ্যাপ্টারটা দিলেন না আপনি বলতে। আমি নির্বাচনের বিষয়টা তো ভিন্ন চ্যাপ্টার। আমি দেখেন, আমাদের মুসলমানরা কিন্তু বসে বাহ্যিক কাজ করে।
ইনুস সাহেব কিন্তু বৈশা বাহ্যিক কাজ করে কিনা আমার জানা নাই, তবে তারা এই মনে প্রস্তাব করে। তার বন্ধুর নাম হলো হিলারি ক্লিন্টন, বারাক ওবামা থেকে আরম্ভ করে ভারতবর্ষের এই সাবকন্টিনেন্টে, বাংলাদেশে এবং আমাদের ভারতে ইনুসের কোনো বন্ধু আছে বলে আমি জানি না। তার সত্য বন্ধু ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপ কান্ট্রিতে এবং আমেরিকাতে। তাহলে মনিরুল সাহেব, যে মোহাম্মদ ইউনূস বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে রেকর্ড করেছেন, তার ক্ষমতায় বাংলাদেশের অর্থনীতির কি হাল হলো? বাংলাদেশের অর্থনীতি ইনুস সাহেব কোনো লোন নেয় নাই। আমাদের সাবেক যে সরকার ছিল, হাসিনার সাথে আইএমএফের একটা চুক্তি আছে, আমাদেরকে 40,000 মার্কিন ডলার ঋণ দিবে। এটা কিস্তি মিশছে 4 মাস পর পর। যদি আমি মানলাম আওয়ামী লীগ আপনাদেরকে ডুবিয়ে দিয়ে গেছে, তাহলে অন্তর্বর্তী সরকার এসে কি করলো? একটু তো তুলতে পারতো উপর দিকে। আপনাকে আমি বলি, আমাদের কাছে একটা দৃষ্টান্ত আছে, উদাহরণ আছে, দেখেন। সেটা হলো শ্রীলঙ্কাতেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল। অর্থনৈতিক ধস নেমেছিল, সরকার পতন হয়েছিল, পালিয়ে গিয়েছিল। সে শ্রীলঙ্কা আস্তে 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 এখন একটা আপগ্রেড হয়ে স্থিতির অবস্থায় চলে এসছে। কেন চলে এসছে আমি আপনাকে বলি। রনিল বিক্রম সিং কিন্তু অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ছিলেন। তিনি কিন্তু এই আপনার অর্থনীতিকে টেনে উপরে উঠাতে পারেন নাই। মানে আপনি বলছেন এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা আমি নির্বাচন নিয়ে কথা মতো বলতে দেন, সুযোগ দেন, আপনি বাধা দিবেন না। সেখানে একটা নির্বাচন হওয়ার পরে, সেখানে শ্রীলঙ্কাতে একটা নির্বাচিত সরকার আসার পরে আজকের জিডিপির হার অনেক বেড়ে গিয়েছে। তাদের যে সমস্ত সমস্যা ছিল সেগুলি আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাচ্ছে। আমরাও মনে করি যে নির্বাচিত সরকার হলো সর্বশ্রেষ্ঠ সরকার। কেন? আপনি যার সাথেই চুক্তি করেন, ইন্টেরিয়াম একজন লোকের সাথে আপনি কথা বলবেন না তো? আপনি কথা বলবেন কার সাথে? জনগণ দ্বারা মনোনীত নির্বাচিত প্রতিনিধিদের সাথে চুক্তি করবে, রাষ্ট্র টু রাষ্ট্র। আমি তো এটাই প্রশ্ন করেছিলাম যে নির্বাচিত সরকার এলে কি অর্থনৈতিক মন্দা কাটতে পারে? আমি ওই জায়গায় আসতেছি, আপনার কথাই আসতেছি, আপনার কথাটাই তুমি বলতেছি। আমাকে এই জন্য ডক্টরেট হওয়া লাগবে না ইউনূস সাহেবের মতো, বা ওই স্যারের মতো অধ্যাপক হওয়া লাগবে না। এটা আমি একটা নাগরিক হিসাবে বলতে পারি। আজকে আমার বিজেপির বন্ধু আলী হোসেন ভাই কথাটা বললেন, ওনাদের মিত্র শিবসেনা, শিবসেনার এমপি লোকসভাতে দাঁড়িয়ে বলছে হাসিনা এবং তার দোসরদেরকে কেন আমার দেশে আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করছে। আর আমি নাম ধরে বলতে চাই না, বিতর্ক করতে চাই না। ওনার দলের যিনি পশ্চিমবঙ্গের সভাপতিত্ব করে, তিনি নিজেই তো আবল তাবল বলেন, 5টা বিমান পাঠিয়ে দিলে বাংলাদেশ শেষ। উনি তো সরকারে আছে, উনি বিধানসভার বিরোধী দলের নেতা। এই যে যার কথাটা আপনি ফুটেজ আমাকে দেখালেন, সে কিন্তু আমাদের বাংলাদেশের কোনো আইডেন্টিটি নেই। সে একটা দল চালায়, দলের সভাপতি, কিন্তু ওনার তো আইডেন্টিটি আছে, গভর্নমেন্ট আইডেন্টিটি আছে। তো উনি যে হরহামাশা বলছে, আগে ওনার মুখে তালা লাগান আলী হোসেন ভাই, তারপরে আমাদের দেশে কে কি বললো সেগুলি আমরা ঠান্ডা করে দিই। মনিরুল সাহেব, আপনার দেশের প্রাক্তন সেনা বলছেন যে 4 দিনে কলকাতা দখল করবে। সেখানে আমার রাজ্যের বিরোধী দলনেতা, মানে একটা গোটা দেশ, তারপর একটা পশ্চিমবঙ্গ রাজ্য, তার বিরোধী দলনেতা, তার বক্তব্য নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন, আর আপনারা বলছেন যে বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে না। আপনাকে আমি বলছি যে আমাদের সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিটা সেনাবাহিনীর কোনো অঙ্গ না। মানে অবসরপ্রাপ্ত বলে তার কোনো দাম নেই। আপনি তো সেই একই কথা বলছেন, ভারত 71 এর সঙ্গে ছিল, তাই তাকে কি এখন মাথায় করে রাখতে হবে? মানে উনি তো রানিং চাকরিতে নাই। আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা জানি না। উনি তো সার্ভিস না, ইন সার্ভিস না, উনি সার্ভিস থেকে চলে গেছেন আমার মতো একদম সাধারণ। তাহলে আমার মনে হয় আপনাদের সত্যি দেখা উচিত ভারতীয় সেনা প্রধান, ভারতীয় সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত যারা রয়েছে তাদের কথাগুলো ভালো করে শুনবেন। তারা কতটা সম্যক জ্ঞান ধারণ করে কথা বলে, তারা কতটা সম্মান দিয়ে কথা বলে, সেই কথাগুলো ভালো করে শুনবেন। তারপর বলবেন যে ভারতকে মাথা ঘামাতে নয়। আমি একটু অধ্যাপক স্যারের কাছে আসবার চেষ্টা করবো। স্যার, আমি তর্ক বিতর্কের জায়গায় নয়, আমি একদম আর্থিক দুর্নীতি, আর্থিক মন্দা, এই সমস্ত নিয়ে কথা বলছিলাম। আসবো গ্রাফিক্যালি প্রেজেন্টেশন একটা দেখানোর চেষ্টা করি স্ক্রিনে, দেখুন সকলে। গত 5 মাসে আইএমএফ থেকে চড়া সুদে $4.7 বিলিয়ন ঋণ নিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অর্থাৎ অগাস্ট থেকে কথা বলছি, গত 5 মাস সেই হিসেবেই হয়। শেখ হাসিনা তার 15 বছরের কার্যকালে যেখান থেকে $3.2 বিলিয়ন ঋণ নিয়েছিল, কম সুদে $3.2 বিলিয়ন ঋণ নিয়েছিলেন, সেখানে ইউনূস সরকার কত ডলার লোন নিলেন? $4.7 বিলিয়ন ঋণ, তাও চড়া সুদে, তাও 5 মাসে। অর্থাৎ মনিরুল সাহেবরা 15 বছরের সঙ্গে 5 মাস গুলিয়ে ফেলেছেন।
আবার তিনি এটাও বলেছেন যে এই হিসেব নিকেশ করতে গেলে তাকে ডক্টরেট হওয়ার প্রয়োজনীয়তা নেই। বলুন মনিরুল সাহেব। 4.7 IMF এর যে টাকাটা আপনি দেখাচ্ছেন, অর্থটা দেখাচ্ছেন, এটা হাসিনা সরকারের সাথে আপনার IMF এর চুক্তি হয়েছিল, তার একটা অংশ আস্তে আস্তে এটা খুব মানে খুব বলা যায় যে খুব উদ্বেগজনক হিসেব, মানে এবং এটা ঠিক যে পাকিস্তান তো বটেই, শ্রীলঙ্কার মতোই একটা ডিপ্রেশন, একটা ইকোনমিক ডিপ্রেশনের মধ্যে বাংলাদেশ যাচ্ছিল, এবং সেটা কিন্তু শুরু হয়েছে, সেটা কিন্তু এই নতুন যে অন্তর্বর্তী সরকার শুরু করেছে তা নয়, এর মানে হাসিনা সরকারের শেষের দিকে এই ডিপ্রেশনটার মানে ফেস করছিল তারা, এবং তার জন্য যে অসম্ভব রকম দাম বাড়ছিল সেটাও কিন্তু একটা বড় কারণ। হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ, সাধারণ লোকের যে ক্ষোভ, সেটা কিন্তু একটা বড় কারণ, সেটা সামলাতে পারছিলেন না, সেটা একটা বড় কারণ। তবে এটা আমাকে বলতেই হবে, আমার একবার ওই অনেক বছর আগে ইউনুস সাহেবের সঙ্গে আমার একবার মানে একেবারে ডিরেক্ট সাক্ষাৎ হয়েছিল, এবং সেটা শান্তিনিকেতনে, উনি শান্তিনিকেতনে একবার এসেছিলেন, তখন আমার সঙ্গে অনেক বিষয় কথা হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে মানে এই বাংলাদেশের ইকোনমি, এবং তখন উনি কিন্তু কতগুলো মেজর ব্যবসার মধ্যে ঢুকেছিলেন, এবং সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক যেটা, তারপর আরেকটা জিনিস, এগুলো সব উনি বুঝিয়েছিলেন এবং সেগুলো খুব ভালোভাবে জিনিসগুলো উনি করছিলেন। এবং আরেকটা জিনিস যেটা উনি যে এখন ফ্রান্সে থাকেন, যে বেসিক্যালি বাংলাদেশের যে টেক্সটাইল, সে ওই যে বাংলাদেশের যে চেক যে মানে যে ডিজাইনটা, চেক ডিজাইনটা, এটা উনি ওখানে প্রবর্তন করেন ফ্রান্সে, এবং ওটা একটা অসম্ভব লাভজনক ব্যবসা হয়। এবং সেটা তো আমি বললাম যে প্রায় 20-25 বছর আগের ঘটনা, এবং তারপরে এই জিনিসটা বাংলাদেশের টেক্সটাইলই বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিল। এবং এই কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে, যে ওই যে ওদের যে টেক্সটাইল হাবটা আগুনে পুড়ে গেল, এবং সেটা কি অন্তর্ঘাত না কি কারণে এটা আমি বলতে পারবো না, কিন্তু ওইটাই হলো গিয়ে শুরু, মানে বাংলাদেশের ইকোনমির পতনের শুরু। যে টেক্সটাইল জিনিসটা, যেটা আসলে বাংলাদেশকে এত একটা সমৃদ্ধি দিচ্ছিল, সেটা কিন্তু একেবারে ধসে গেল, এবং তখন থেকেই মানে ইকোনমিটা বেশ খারাপ অবস্থা, এবং হাসিনা কিন্তু সামলাতে পারছিল না, এবং তারপর ন্যাচারালি এই ক্রাইসিসে ইউনুস সাহেব আবার, যে আপনি বলছেন হাসিনার সময়কালের একদম শেষ জায়গা থেকে যে একটু একটু করে ভরাডুবি শুরু হয়েছিল, তা এখন আরো মাত্রাতিরিক্ত হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ ইউনুস কি এটা সামলে নিতে পারবেন, নাকি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত মন্দাই চলবে? না, এটা কিভাবে সামলাবে সেটা আমি জানি না। এরা এখন সবকিছুই যা হচ্ছে সবকিছু অ্যাডহক হচ্ছে, মানে ইউনুস সাহেব নিজে খুব একটা কি ডিসিশন নিতে পারছে আমার খুব সন্দেহ আছে, এবং সেটা সবই অ্যাডহক ব্যাপার হচ্ছে। মানে সেক্ষেত্রে এই কোটা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে নির্বাচনটা তো প্রয়োজন। মনিরুল সাহেব কি মনে করেন আপনি, নির্বাচন নিয়ে আপনার কি বক্তব্য? আমাদের কিছু সংস্কার আছে, সে সংস্কারগুলি শেষ হলে আমরা নির্বাচন চাই, এবং নির্বাচন করার জন্য যে সংস্কার তারা এখন করছে সরকার, তার আগে 2 বছর আগে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, তার চেয়ারম্যান তারেক রহমান সাহেব 31 দফা সংস্কারের প্রস্তাব করেছে। এখন যে সংস্কারগুলি ওনারা আনতে চেষ্টা করছেন, এই 31 দফার মধ্যে সেগুলি সন্নিবেশিত আছে। আমি মনে করি যত দ্রুত তার মধ্য দিয়ে এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট সংস্কারটা সমাপ্ত করে নির্বাচন দিতেই হবে, কারণ নির্বাচনের বিকল্প দিদি কিছু নাই যদি আপনি গণতান্ত্রিক রাষ্ট্র। আর যদি কোন যেন আমি স্বৈরাচার, যে কথা স্যার বলছে যে শেখ হাসিনা বিরোধী দলগুলিরে কাউন্ট করে নাই, সে তার মতো নির্বাচন করছে, যার জন্য এই দুর্দশা হয়েছে। তা আমার কথাটা হলো সেই রকমই, যে নির্বাচনের বিকল্প কিছু নেই, সব কিছুর পরে দিন শেষে পাখিরা কিন্তু নিরেই ফিরে আসে। দিন শেষে ইউনুস সাহেবকে একটা নির্বাচন দিয়ে রাষ্ট্র ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে বুঝিয়ে দিয়েই যেত। সেক্ষেত্রে মনিরুল সাহেব, যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবেন আপনারা? এটা জাতিসংঘ প্রশ্ন করেছেন। আমাদের যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের কাছে
জাতিসংঘের আমাদের যে আবাসিক প্রতিনিধি আছে উনি কথা বলেছেন আওয়ামী লীগ সম্বন্ধে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা। এখন পর্যন্ত আমরা ফোরকাস্ট হয়নি যে সেই কথোপকথনটা কি ছিল। আচ্ছা, এটা জাতিসংঘ থেকেও বলে নেই এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের চিফ ওনারও প্রেস থেকে কোনো কিছু মনিরুল সাহেব, বলা হয়নি। এই অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে ওনাদের কোনো সমস্যা নেই, মানে ব্যান করা হবে কি হবে না তা নিয়ে তারা এই মুহূর্তে কোনো ওনাদের সরকারের সে বিষয়ে কোনো সমস্যা নেই আর উনি বলেছেন। আপনি চাইলে আমি সেই বক্তব্য আপনাকে শোনাতে পারি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি শোনানো লাগবে না দিদি, আমি আপনাকে বলি শুনেন। দেখেন, আমাদের একটা বিপদ, চরম বিপদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম বিরোধী দল, মানে বিরোধী দল, আমরা তো সরকারে নেই, বিরোধী আছে, বৃহত্তম একটা রাজনৈতিক দল। দেখেন, আমরা কিন্তু এই গভর্নমেন্ট আসার পর থেকে তারা যতগুলি অগণতান্ত্রিক অসাংবিধানিক সিদ্ধান্ত নিতে চেয়েছে আমাদের দল প্রটেস্ট করেছে এবং ইনশাল্লাহ আপনাকে আমি কথা দিতে পারি দিদি যে তারা কোনো যে প্রস্তাব নিয়ে এসেছিল কোনো প্রস্তাবই তারা বাস্তবায়ন করতে পারেন না। আমি সেজন্যই বলছি দিন শেষে আমাদের কাছে ফিরে আসবে, জনগণের কাছে ফিরে আসবে, রাজনীতিবিদদের কাছে ফিরে আসবে। দেশ চালানোর কাজ ইনুস সাহেবের না, যারা সেই জনগণরা কি ভালো আছে? মানে আর্থিক মন্দা, বাজার করতে গেলে পারছেন না, মানে এই বেকারত্বের হার বাড়ছে, যা খবর আমরা আপডেট পাচ্ছি, সেই জনগণ কি ভালো আছে যে জনগণের কাছে ফিরে আসা হবে দিন শেষে? শুনেন দিদি, আমি আপনাকে একটা কথা বলি, এই আমি আপনার শোতে আসার আগে দিয়েই আমি সারাদিন ব্যস্ত থাকি, তো সাধারণ মানুষ, এটা খাওয়া মানুষ, আমাকে বাজার করতে হয় সন্ধ্যার পর। আমি কিন্তু এই সবজি আনাজ এগুলি কিন্তু ক্রয় করে বাসায় এনে আপনার সাথে বসে গল্প করি। আমি তো জানি যে এটা আমার ক্রয় সীমার মধ্যে আছে এবং আমার যারা নাকি পড়শি বা আমার জনগণ যাদেরকে আমি চিনি এবং জানি তারা সকলেই এগুলি স্বাচ্ছন্দ্যভাবে ক্রয় করে দিনপাত করতে পারছে। তো সেহেতু এখানে কোনো বিরোধ নেই। আর তাছাড়া আর একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, আপনারা যখন ক্ষমতায় আসবেন, আপনারা এই মুহূর্তে সব থেকে শক্তিশালী রাজনৈতিক দল বলছেন অন্তর্বর্তী সরকারের পর এই বিএনপি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় এলে এই মৌলবাদীদের কি এভাবেই মাথার উপর নাচ করতে দেবেন? মানে এখনো পর্যন্ত কি আপনারা কোনো আপনাদের বৃহত্তর দল থেকে এই মৌলবাদীদের মুখ বন্ধ করতে, মৌলবাদীদের বিরোধিতায় রাস্তায় নেমেছেন? আমরা এই যে দেখেন, আমার কাছে দেখেন, এটা হলো আমাদের 31 দফা। দেখেন 31 দফা, এই 31 দফা একটু সুযোগ মানে এই দফায় সংখ্যালঘু নিপীড়ন বন্ধ করা আর মৌলবাদীদের এই নাচা, মৌলবাদীদের নেচে চলা বন্ধ করা, এগুলো আছে? আমার কথাটা শুনেন। এটার এক নম্বরটা হলো সংবিধান সংস্কার কমিশন, 2 নম্বরটা হলো যেখানে ধর্মনিরপেক্ষ রাখা হবে না, আদিবাসীদের কোনো জায়গা নেই। এটা দেখেন, আমি পড়ছি, শুনেন না আপনি। সাম্প্রতিকমূলক সম্মিলিত রাষ্ট্রসত্তা, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, এগুলো আমাদের দাবি। আপনি একটু শুনেন, সবাই শুনো, আপনারাও শুনেন। এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ এবং আমাদের দাবি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা সংখ্যালঘু নিপীড়নটা কি বন্ধ হবে? মানে সেটা কি দফায় আছে নাকি সেটা দফা দফা হয়ে গেছে? আলোচনায় আসবো একদম লাস্ট ল্যাপে, অর্থাৎ একদম শেষ প্রান্তে রয়েছি আমরা। আমি হোসেন সাহেবের কাছে আসবো। হোসেন সাহেব বলুন, এতক্ষণ ধরে যে আলোচনা শুনলেন বা যে ক্ষেত্রে একদিকে ভারত বিদ্বেষী অন্যদিকে মন্দার কথার সামগ্রিক বিষয় নিয়ে আপনার কি মনে হচ্ছে? প্রথম প্রতিক্রিয়া হচ্ছে মনিরুল বাবু যে 31 দফা দাবি বলল, তার মধ্যে কি এরকম দাবি আছে যে একটা দুটো হিন্দু ধরো সকাল বিকাল নাস্তা করো, এরকম দাবি কি আছে সত্যি সত্যি? আমি যদি এরকম দাবি থাকে তাহলে আমি বলতে চাই, তাহলে ভারতবর্ষ তার যে একটা প্রতিক্রিয়া হতে পারে এই কথাটা মনিরুল বাবুকে ভাবতে হবে। এক, দ্বিতীয় যেটা বিষয়, ভারত একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ভারত একটা সার্বভৌম রাষ্ট্র। ভারতবর্ষ কোনো রাষ্ট্রকে আগ বাড়িয়ে আমরা তাতাবো না। আমরা প্রতিবেশী দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই, বন্ধুত্ব চাই, যার জন্য বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, বিদেশমন্ত্রী মেসেজ দিয়েছে, প্রধানমন্ত্রী বলেছে যে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক যেমন ছিল সেরকম থাকবে, আগামী দিনেও আমাদের রাখতে হবে, কারণ প্রতিবেশী আমার বন্ধু নয়, প্রতিবেশী হচ্ছে আমাদের প্রতিবেশী। সেই জন্য বাংলাদেশ
তাদের যে সমস্ত ভুলভ্রান্তি হচ্ছে, যে সমস্ত যে বিষয়গুলো হচ্ছে, সেগুলো তারা বন্ধ করুক, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করুক, সেই দেশের সংখ্যালঘুদের উপর নিরাপত্তা দিক, তাদের অধিকার তারা করুক, হাট বাজার মন্দিরে তারা পুজো পার্বণ করুক, তারা সেখানে স্বাধীনভাবে যাতায়াত করুক। এটা আমরা প্রতিবেশী দেশ হিসাবে আমরা চাই। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের কাছে আমাদের আবেদন শুধু নয়, আমাদের একটা বক্তব্য আমরা রাখতে চাচ্ছি যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্থাপন হোক। বেশ, আমি অনিল বান্দার কাছে আসবো, বলুন কি মনে হচ্ছে? বিজেপির নেতারা, বিশেষ করে পশ্চিমবঙ্গ শাখার নেতারা যা যা বলছেন, টিভিতে যা বলছেন, রাস্তায় যা বলছেন, সেই বিজেপি পরিচালিত ভারত সরকার কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যখন সব ডায়লগ দিচ্ছেন, এই করব সেই করব, আক্রমণ করব, প্লেন ওড়াবো, বোম ফেলবো, তখন উল্টো দিকে ভারত সরকার কিন্তু বলছেন না, বন্ধুত্বের বার্তা, শান্তির বার্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তা। অর্থাৎ রাজনৈতিকভাবে পায়ের তলায় মাটি না পেয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যে কাজটি করে চলেছেন, তাতে আদতে ভারত সরকারের ক্ষতি হচ্ছে। এইটা তাদের নেতারা কেন যে তাদেরকে বোঝাচ্ছেন না আমি বলতে পারবো না। বাংলাদেশকে নিশানা করে যদি শুভেন্দুবাবুরা মনে করেন যে রাজনৈতিক জমি শক্ত করবেন, তাদের লাভ তো হবেই না, উল্টে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর, হ্যাঁ সেটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। বলতে পারে না, একদম পারে, না বলতেই পারে না, একদম পারে, কখনো বলতে পারে না। 100 বার পারে। আপনি ঠিক করে দেবেন, আপনি ঠিক করে দেবেন। স্বাগত জানাবেন, বিএসএফ কি তারপরে করছে? বিএসএফ কে ইলজাম দিচ্ছেন, এটা বিএসএফ কি কখনো হয়? করছে? আর ধরুন আমরা স্বাগত জানাচ্ছি, বিএসএফ কি করছে? দেশের সেনাদের মনোবলকে ভেঙে দিচ্ছে না, কিভাবে ভেঙে দিচ্ছে? এটা হয় না। কিভাবে? প্রতিবেশী দেশকে আপনারা প্রলাপ বকবেন, শুভেন্দু অধিকারী বলেছিল সব বন্ধ করে দেবো, বন্ধ করেছে। হচ্ছে শুভেন্দু অধিকারী 2 মাস আগে বলেছিল সব বন্ধ করে দেবো, হয়েছে? আপনি বলুন আমাকে, শুভেন্দু অধিকারী কি মিথ্যাবাদী? শুভেন্দু অধিকারী কি মিথ্যাবাদী? দেশের সুরক্ষা, আরে মশাই আগে উত্তরটা দিন। শুভেন্দু অধিকারী কি মিথ্যাবাদী? উনি যে বলেছিলেন বাংলাদেশে সব যাওয়া বন্ধ করে দেবো, হয়েছে বন্ধ? হয়েছে? হয়নি কেন? তাহলে ডায়লগগুলো দিয়েছেন কেন? আমি তো শুভেন্দু অধিকারী বলেছিলেন না বলেন? বক্তব্য আলীবাবু আপনি বলুন, শুভেন্দু অধিকারী কি বলেছিলেন যে আমরা পেট্রাপোল সীমান্তে গিয়ে সব বন্ধ করে দেবো? বলেছিলেন তো? রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন। কি বলেছেন? কি বলেন? বাংলাদেশ এগুলো বন্ধ করবে। হ্যাঁ, তো উনি কি আমরা এখান থেকে সব বন্ধ করে দেবো? তার প্রতিক্রিয়া হিসেবে উনি বলেছেন যে বন্ধ করে দেবো। বেশ, আমি মনিরুল সাহেবের কাছে আসবো। হয়েছে বন্ধ, Please, আমি মনিরুল সাহেবের কাছে আসবার হয়েছে চেষ্টা বন্ধ, করবো এবং সেখান থেকে অধ্যাপক স্যারের সাথে আমরা যোগাযোগ করছি। আমি তার আগে মনিরুল সাহেবের কাছে আসবার চেষ্টা করবো। মনিরুল সাহেব বলুন, কি বলতে চাচ্ছিলেন? যে আপনার যে কথাটা ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমাদের সংবিধানের এখন যে সংস্কার হচ্ছে তা নিয়ে কিছু অ্যালার্জেটিক বিষয় আছে। আমাদের যে 31 দফা আপনাকে আমি দেখাইছি, সেটা 16 নম্বর ধারাতে আমাদের আছে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান। সেটা কিভাবে দিব? ধর্ম যার যার রাষ্ট্রসভার এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালন করিবে, পূর্ণ অধিকার ভোগ করিবে, জাতি ধর্ম নির্বিশেষে, পাহাড়ি সমতল, ছোট বড় ক্ষুদ্র বৃহৎ নিগোষ্ঠী সকল জনগোষ্ঠীর সংবিধানের প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ধর্ম, কর্ম, নাগরিক অধিকার ভোগ করতে পারবে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে। তাহলে আমরা জনগণকে এই 31 দফা বেশ, তাহলে সংখ্যালঘুদের নিধন আটকাতে নির্বাচনটা আগে প্রয়োজন এবং সেখানকে বিএনপির জিতে আসাটা আরো বড় বেশি প্রয়োজন বলেই আপনি উল্লেখ করলেন আপনাদের ওই দফা মতো, এবং মেনে নিলেন এবং আপনারা মানলেন যে বাংলাদেশে ওপার বাংলায় সংখ্যালঘুরা ভালো নেই, অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আমার অনুষ্ঠানের সময় একদম শেষ, আমি অধ্যাপক স্যারের কাছে আসবো। স্যার, আপনার কি মনে হয়, কারণ ওপার বাংলায় সংখ্যালঘুরা ভালো আছেন, এটা আপনার মনে হয়, বা যে আর্থিক মন্দা চলছে সাথে ওপার বাংলায় তারা ভালো থাকতে পারবে? না, এই আর্থিক যে সমস্যা যেগুলো আছে সেগুলো একটা লং টার্ম ব্যাপার, এটা সহজে যাবে না। এটাকে অনেক বেশি রেশনালাইজ একটা স্ট্রাকচার দিতে হবে, আর সংখ্যালঘু সময় নেবে। কিছুটা এখানে হয়তো ভারতবর্ষের মানে যতটাই অপোজিশন আসুক কিছুটা হেল্প করতে হবে ভারতবর্ষে, কিন্তু ভারতবর্ষের কাছে এরকম বৈরিতা নিয়ে তো আর সাহায্য চাওয়া যায় না। কিন্তু সেই জায়গায় কিন্তু একটা জায়গায় আসতে হবে যেখানে ভারতবর্ষের সাহায্যটা মানে বাংলাদেশের দরকার।
এবং সেইটার জন্য আর্থিক, যেরকম শ্রীলঙ্কাকেও ভারতবর্ষ হেল্প করেছে তার ওই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য, বাংলাদেশকেও করতে পারে। কিন্তু যেই জিনিসগুলো যেগুলো মানে ইরাশনাল ব্যাপারগুলো যেগুলো হচ্ছে, সংখ্যালঘু নিধন, তাদের যে ধরনের পারসিকিউশন হচ্ছে, সেগুলোকে সামলানো কিন্তু ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন তার প্রয়োজন আছে। এবং মানে আমি বলবো আমাদের যে দিল্লিতে যে বিজেপি সরকার আছে, তাদেরও যে সব মানে যারা তাদের যে মানে তাদের যে সাপোর্টার, তারা এইগুলোকে ইন্ধন যেন না দেয়। একদমই তাই স্যার, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো যারা আজকে এই গোটা সময় হাল্লা বলে আমাদেরকে দিলেন। মনিরুল সাহেবকে ধন্যবাদ জানাবো, আলী হোসেন সাহেব ছিলেন, অনির্বাণ দাস ছিলেন এবং স্যার ছিলেন আমাদের সঙ্গে। সকলকে ধন্যবাদ জানাবো এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। তাদের পরিস্থিতি যা দাঁড়ালো, তাতে দুপক্ষের আলোচনা, দুপক্ষের সমঝোতা, দুপক্ষের অর্থাৎ এই দু হাতে তালি না বাজলে বা দু হাতে তালি বাজানো যায় না বলেই দুপক্ষকে একটু একটু করে এগোতে হবে। কিন্তু সত্যি এতটা বিদ্বেষ যাদের বিরুদ্ধে, তাদের জন্য কি এইটুকু সমঝোতাবোধ থাকবে তাদের? এই প্রশ্ন থাকছে আজকের আলোচনায়। তবে অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ।